হাই স্টুডেন্টস, কি অবস্থা সবার? আরে বাবা, অনেক পোলাপাইন জয়েন করে ফেলছে, মাশাল্লাহ। আচ্ছা, কি হলো? হাসান তারিক বলছে, শোনো হাসান, এখানে আসলে এই কথাটা কি ঠিক হলো? টিচারের প্রেফারেন্স থাকতে পারে, বাট যাই হোক, ওই প্রসঙ্গে আমরা না যাই। হাসানের কমেন্টটা আমরা বাদ দিয়ে দিই। এই ধরনের কমেন্টগুলো আমরা চাই না। যাই হোক, অনেকে জয়েন করে ফেলেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকেই সালাম দিচ্ছ, তাদেরকে বলছি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? শনিবার ওয়েদার কেমন? আমাদের এখানে আজকে আমি যখন অফিসে আসলাম তখন একদম বৃষ্টি, একদম ঝমঝম বৃষ্টি। আবার তোমাদের শাহেদিন ভাই আসলো, মানে আমিও অফিসে ঢুকলাম ভিজে বৃষ্টিতে, সেও অফিসে ঢুকলো ভিজে ঘামে। মানে এই বৃষ্টি, তার 2 ঘন্টা পরে আবার এই রোদ। তোমাদের এখানে কি ওয়েদার, এখন কি অবস্থা সেটা একটু বলো। আর সবার শরীর কেমন? এই সময়টায় ঠান্ডা বাঁধায় ফেললে একটু সমস্যা। আমি প্রায় ঠান্ডা নিয়ে বলি, কারণ আমার নিজের অ্যালার্জির সমস্যা আছে, ডাস্ট অ্যালার্জি। সো দেখা যায় প্রায় ঠান্ডা বেঁধে যায়। এবং বেঁধে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ হলো ঠান্ডার ওষুধগুলো খেলে ঘুম পায়। সো 1-2 দিন কিন্তু এভাবে পড়াশোনা ঠিক মতো করা যায় না, কাজকর্মও ঠিক মতো করা যায় না। কি হয়? সময়গুলো নষ্ট হতে থাকে। সেই জন্য আমার সাথে ঠান্ডার আমার জ্বর এসে গেছিল। পরে আমি ভাবলাম যে জ্বরে তো কাহিল হয়ে থাকলে চলবে না, জোর করে অফিস করলাম, কাজও করলাম। পরে ভাবলাম পার্কে একটু দৌড়াতে চাই। এবং এটা খেয়াল করে দেখবা যে রাস্তাঘাটে এই যে রিক্সা চালায় না, বা এরকম পরিশ্রম যারা করে শারীরিক ভাবে, আমরা কিন্তু জ্বর হলে বাসায় একদম কাহিল হয়ে কোকাতে থাকি, কিংবা ঠান্ডা কিংবা গরম। ওনারা দেখবা শীতকালে একটা স্যান্ডো গেঞ্জি পরে রিক্সা চালাচ্ছে, বা প্রচন্ড গরমের ভিতরে কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে তারা কেন তো সহজে অসুস্থ হয় না? কারণ হলো মানুষের শরীর আল্লাহ এমন ভাবে বানিয়েছেন পরিশ্রমের জন্য। তো তুমি যখন পরিশ্রম করবা, খেলাধুলা করবা, এনার্জেটিক থাকবা। শাওন রেজা ভাই গতকাল দেখলাম তোমাদের শিখবো জিতবো একটা পোস্ট দিলেন যে এই যে গ্রামে যখন বৃষ্টি হয়, বা তোমরা গ্রামে শহরে যেখানেই থাকো, বৃষ্টি হলে বাবা মা বলে বাইরে যাইস না। ওই সময়টাতে ফুটবল খেলতে মজা, পুকুরে দাপাধাপি করে গোসল করতে মজা। সো মাঝে মধ্যে না মানা করলে এগুলা করা উচিত। এগুলা করলেই লাইফের এক্সপিরিয়েন্সটা হয়। এবং তখন দেখবা কি হয়, পড়াশোনাতে বরকত আসে। কারণ কোনো কিছু কিন্তু সারাক্ষণ করতে ভালো লাগে না। সারাক্ষণ পড়াশোনা করলে কি হবে? বোর্ড হয়ে যাবা। যখন খেলাধুলা হচ্ছে, ব্যায়াম হচ্ছে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হচ্ছে, এবং পড়াশোনা হচ্ছে, তখন দেখবো সুন্দর মতো সবকিছু হয়, তাই না? অন্তর তো একদম পুরা সব জায়গার একদম ওয়েদারের ফোরকাস্ট দিয়ে দিল সুন্দর। আর রয়্যাল সাবজেক্ট নিয়ে কিছু বলেন। আমার কথা হলো, যার কাছে যেটা ইম্পর্টেন্ট তার কাছে সেটা রয়্যাল। যেমন ধরো, আমি সাধারণত দেখতাম স্কুল কলেজে 2টা পার্টি। একদল হলো ফিজিক্স ম্যাথে ভালো, বায়োলজিতে খারাপ। আরেকদল হলো বায়োলজিতে ভালো, তারা আবার ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি ওগুলোতে খারাপ। সো আমি ছিলাম যে বায়োলজিতে ভালো, ওই পার্টিতে। আমার মা যেহেতু ডাক্তার, আমারও মেডিকেলে পড়ার কথা ছিল, পরে সেটা চেঞ্জ হয়, আমি ঠিক করে আইবিএ তে যাব। সো আমার কাছে বায়োলজি ভালো লাগতো পড়তে, কেমিস্ট্রি ফিজিক্স একদম ভালো লাগতো না। তখন রয়্যাল সাবজেক্ট কেমনে বলি তাহলে? এটা তো ডিপেন্ড করে। তুমি মেডিকেলে যেতে চাইলে একরকম প্ল্যান থাকবে, তুমি যদি আবার বুয়েটে যেতে চাও আরেক রকম প্ল্যান থাকবে। সো যার কাছে যেটা রয়্যাল, তাই না? আচ্ছা, জুলকার নাইন বলছে ক্লাস করে কোনো লাভ নাই, পরীক্ষার হলে মুখস্থ করেই লিখতে হয়। ডিপেন্ডস। ভালো একটা কথা বলছো যে আসলে সব মুখস্থ করে লিখতে হয় কিনা। ধরো আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি তোমাদের সাথে, এখানে এখানে আমি কি বলবো মুখস্থ করে আসছি? না। কিংবা ধরো আমি একটা পরীক্ষা দিতে গেলাম, আমাকে বললো যে আচ্ছা আপনি একটা রচনা লিখবেন। এটা সত্যি সত্যি পরীক্ষা আসছিল, যে এই যে আমাদের ক্যারিয়ারের সিদ্ধান্ত, এটাকে সন্তান নিজের সিদ্ধান্ত নিজে নিলে ভালো হয়, নাকি মা বাবা সন্তানের জন্য সিদ্ধান্তটা তাদের মতো করে নিলে ভালো হয়? তাহলে তুমি কোত্থেকে মুখস্থ করবো জুলকার নাইন? রাইট? সো এখানে যে কথাটা আছে সেটা আমরা বলছি, আমরা কমেন্ট একটু ঘ্যাচাং করে দেই, না হলে কি হবে, সবাই মিলে একদম রয়্যাল সাবজেক্টে ঝগড়াঝাটি শুরু করবা। আজকে আমরা যেটা দেখবো সেটা কি, মূলত হলো প্যারাগ্রাফ কম্পোজিশন। আমি এখানে মার্কিংটা লিখলাম না। কেন লিখলাম না? কারণ নর্মালি সাধারণত কি হয় যে প্যারাগ্রাফে 10 মার্ক থাকে, কম্পোজিশনে 12 মার্ক থাকে। বাট ইট মাইট ভ্যারি, তোমাদের সিলেবাস শর্ট নাকি ফুল, এই সেই অনেক কিছুর ভিত্তিতে। স্যার মার্ক না লিখি, ধরে নিতে পারি যে মিনিমাম 20 মার্ক এখানে থাকবে, আরো বেশিও থাকতে পারে। এখন জুলকার নাইন আমাকে যে কথাটা বললো যে ভাইয়া ক্লাস করে কোনো লাভ নাই, সব মুখস্থই করতে হয়। হ্যাঁ, সেটা তুমি কখন করতে পারবা? তোমার এই এই যে ছোট মানুষ, এসএসসি পরীক্ষা দিচ্ছ,
তোমরা করতে পারবা। তোমরা জানো যে সাজেশন দেন, 20টা প্যারাগ্রাফ দিছে, মুখস্থ করে ফেলছি, ডান। তারপর তুমি এইচএসসি এভাবে কোনো মতে পার করে আসবা। তারপর অ্যাডমিশন টেস্টে যাবা, অনেকখানি রিটেন একটা পার্ট থাকে। ধরো আইবিএ তে, সেখানে তো তোমরা জানো যে এমসিকিউ একটা পোর্শন থাকে 75 মার্কস এর মতো, বা 70 মার্কস। এর বাইরে কিন্তু 25-30 মার্ক রিটেন থাকে। সেখানে মনে হয় লিখতে দিয়েছিল যে এখনকার জেনারেশন আগের জেনারেশন থেকে অলস, তুমি এটা পক্ষে না বিপক্ষে কিছু একটা লিখো। আমাকে 2 পৃষ্ঠা জায়গা দিয়েছে, আই হ্যাভ টু রাইট অন দ্যাট। এইটার উপর ডিপেন্ড করছে নিয়ারলি 20 মার্কস। তা জুলকার না এটা কোথায় মুখস্থ করবো বলো, রাইট? সো দ্য থিং ইজ, এই বয়সে মুখস্থ করতেছো, মুখস্থ করে চালাচ্ছ, দ্যাট ইজ গুড। মুখস্থ করা থাকলে ভালো যেটা হয় যে একদম বানিয়ে বানিয়ে লিখলে সুন্দর হয় না, অনেকে একটু মুখস্থ থাকলে সুন্দর লেখা যায়। বাট আলটিমেটলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে মুখস্থ করে বেশি দূর যেতে পারবা না। একটা খুব সুন্দর কথা আছে, আমার খুব পছন্দের শব্দ, সেটা হলো স্পন্টেনিয়াস, বাংলাকে স্বতঃস্ফূর্ত। এইটার মানে কি? এইটার মানে হলো যখন তুমি ইংলিশে স্পন্টেনিয়াস হবা, তখন ইংলিশে লিখতে দিলে, বলতে দিলে তুমি কিন্তু সুন্দর করে বলতে পারবা। ধরো আমরা যখন ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে যেতাম, আই রিমেম্বার ইনিশিয়ালি মাই ফ্লুয়েন্সি ওয়াজ ভেরি পুয়ার। বাংলা মিডিয়াম থেকে যাওয়া, আইবিএতে সবাই ইংলিশ মিডিয়ামের বেশিরভাগ। সো যেটা হইতো যে মুখস্থ করে যেতাম, ওখানে গিয়েও কিচ্ছু মনে থাকতো না, হাঁটু কাঁপতো, মাথা ঘোরাতো, তাই না, খুব নার্ভাস ফিল হতো। সো আমি বুঝতে পারলাম যে আমি যদি মুখস্থের উপর নির্ভরশীল থাকি, আমি বেশি দিন টিকতে পারবো না। কারণ হুট করে ক্লাসের মধ্যে বলবে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন দাও, তোমরা এটা নিয়ে একটা কিছু বলো। তা আমি যদি নিজে থেকে বলতে না পারি স্বতঃস্ফূর্ত ভাবে, আমি কোনোদিনই ভালো করবো না। সো স্বতঃস্ফূর্ত হতে হলে কি করতে হয়? তোমার অনেক অ্যাডভান্সড হতে হয় যখন তুমি নিজে থেকে লিখতে পারো, তাই না, বা নিজে থেকে বলতে পারো। সেটা কি এত সহজ কিছু না? সো ইংলিশে ইফ আই ওয়ান্ট টু বি স্পন্টেনিয়াস, হোয়াট ডাজ ইট টেক? নাম্বার 1, ইউ নিড ভোকাবুলারি। মজার ব্যাপার হলো তোমরা যতটুকু ভোকাবুলারি জানো, এইটা দিয়ে না তুমি খুব সুন্দর মতো সবই লিখতে পারবা, সবই বলতে পারবা। সমস্যাটা কোথায় জানো? তোমাকে যদি বলি স্পন্টেনিয়াস, তখন তুমি বাংলা বলতে পারবা, হ্যাঁ এটা জানি তো, স্বতঃস্ফূর্ত। বাট যদি বাংলায় বলি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তখন আবার ইংরেজিটা মাথায় আসতে চায় না, তাই না? এই যে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এই জিনিসটা যত চর্চা করবা তত ভালো থাকবে। অর্থাৎ ভোকাবুলারি তুমি অনেক আনকমন শব্দ শিখে ফেললে সেটা না, সেটা কতখানি কাজে লাগাতে পারছো, মাথায় আসছে কতখানি, সেটা আমাদের হিসাব রাখতে হবে। So how do you do that? What I try to do is that whenever I learn a word, let's say abominable, ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাই। abominable মানে হচ্ছে কুৎসিত, ঘৃণ্য। এটা যদি আমি এমনি শিখে আমি 2 দিন পরে ভুলে যাব। বাট যখন আমি এটা শিখলাম, আমি এটা গুগলে সার্চ করলাম, তারপর দেখলাম এটা দিয়ে বিভিন্ন সেন্টেন্স, এটা সিনোনিম, অ্যান্টোনিম, তখন জিনিসটা ধীরে ধীরে আমার ব্রেনে রেজিস্টার হতে থাকলো। নাম্বার 1। সো নাম্বার 1, তোমার ভোকাবুলারি তো শিখতে হবে। নাম্বার 2 কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে রাইটিং এর। সেই জিনিসটা আজকে আমরা দেখব। তোমাদের জানা টপিক গুলাই, এই জানা প্যারাগ্রাফ গুলাই নিজের মতো করে কিছুটা লেখা। এন্ড হাউ ডু ইউ প্র্যাকটিস দ্যাট? আমি যে কাজটা প্রায় করি, তোমরা সবাই ক্লাস করছো ফোনে, কেউ হয়তো ল্যাপটপে, তার মানে সবার কাছে ডিভাইস আছে, এন্ড সবারই বন্ধু বান্ধব আছে। সবার সাথে তুমি ইংরেজি চর্চা করতে পারবা না। যেমন ফুটবল খেলতে চাইলে সবাই কিন্তু খেলবে না, কেউ কেউ খেলবে। ইংলিশ প্র্যাকটিস করতে চাইলে কেউ কেউ করবে। সো আই হ্যাভ সার্টেন ফ্রেন্ডস উইথ হুম আই প্র্যাকটিস। লেটস সে, এই যে কয়দিন আগে জুলাই মাসে আন্দোলন হলো, তখন এটা জল্পনা কল্পনা চলছে না যে এরপর কি হতে পারে, এরপর কি হতে পারে। And I would talk about it with that person or with my friends. Say, you know what? This is what's happening. This might happen. That might happen. কত কিছু কিন্তু আমরা জানতাম না কি হবে। So whatever it is, let's say তুমি ফুটবল দেখতে পছন্দ করো, and প্রতিদিন অফিসে এসে দেখি যে ফুটবলের জার্সি পরে অনেকেই থাকে, আরে মামা জানোস গতকাল তো রিয়াল মাদ্রিদ তো কি করে ফেললো, তাই না, বরুসিয়া ডর্টমুন্ড তো কয়টা জানি গোল খাইলো। Why not talk about your favorite topic in English? Why not write about it in English with your friends in Messenger? এগুলো যতদিন তুমি প্র্যাকটিস না করবা, যতদিন ভাববা যে ভাই চৌধুরী হুসাইন নবদূত পাঞ্জেরি গাইড বইটা নিয়ে এমনি এমনি করে মুখস্থ করে, তুমি সারা জীবন ইংরেজিতে ভয় পাবা, এবং তুমি এসএসসিও সুন্দর মতো পাস করবা, এইচএসসিও সুন্দর মতো পাস করবা,
অ্যাডমিশনে গিয়ে যাকে সুন্দরভাবে ওই যে আমাদের নাসির ছিল না ক্রিকেটার বাংলাদেশের, আইকলা বাস খাপা। কেন খাপা? কারণ হলো যে ঢাকা শহরে বড় বড় স্কুল কলেজ যেগুলা, আইডিয়াল স্কুল, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, ভিকারুননিসা, হলিক্রস কলেজ, ওরা ইংলিশে অনেক ভালো। আমি যখন আইডিয়ালে ছিলাম, আইডিয়াল পড়া আমি মুখস্থ করতো না, অত মুখস্থ করতে হতো না। ওরা গল্প লিখতে দিলে 7-8 পৃষ্ঠা লিখে ফেলতো। সো দে আর লাইক অন দ্যাট লেভেল। তারা ইংরেজিতে গল্পের বই পড়ে, আর তুমি এসে আমরা বলতেছো ভাই আমি তো নবদূত মুখস্থ না করে আমি পারি না। তো সেটা তুমি বোর্ডে পারবা, বোর্ডে তোমার চেনা জানা জিনিসগুলো আসবে, লাইফ অফ আ ফার্মার, উইন্টার মর্নিং, বাট অ্যাডমিশনে তো এগুলো আসবে না। সো তাহলে কি করতে হবে, যে ইংলিশ তুমি পাশ করার উদ্দেশ্যে পড়বা এইটা ছাড়তে হবে, বরং তোমার ফ্লুয়েন্সি, তার মানে কি স্পন্টেনিয়াস হইতে হবে, নিজে থেকে লিখতে পারতে হবে, সেইটার জন্য পড়বা। দ্যাটস ওয়াই উই হ্যাভ দিস ক্লাস। ঠিক আছে? সো মুখস্থ তুমি করতেই পারবা, তুমি 20টা প্যারাগ্রাফ দেখে দেখে মুখস্থ করলা, দ্যাটস নট দ্য পয়েন্ট অফ দিস ক্লাস। আমরা যেটা চেষ্টা করবো নিজে থেকে লিখতে পারা। স্টার্টিং উইথ দ্যাট, শুরু করবো কি দিয়ে? আগুন জ্বালাই দিতে হবে না লেখালেখিতে। এই যে দেখো, যারা অনেক ফ্লুয়েন্ট, পুরো একদম আগুনের মতো তেজ বেরোইতেছে, এন্ড ইউ আর দ্যাট পারসন, শুরু করলা জার্নি। কি করতে হবে? তোমার ভিতরে আগুনটা যাইতে হবে, তাই তো? এখন মূলত তোমাদেরকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইখানেই থাকে এইসব প্যারাগ্রাফ কম্পোজিশন। এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা খেয়াল করে দেখব যে সাধারণত প্রবাবলি ইন সেকেন্ড পেপার সেখানে কিন্তু এরকম প্রশ্নের মাধ্যমে উত্তরটা লিখতে হয়। তো আই উড হাইলি এনকারেজ অল অফ ইউ, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার, খাতা কলম নিয়ে তারপর বসি। অনেকে তো কাঁথা বড়ি দিয়ে আপনার করে ক্লাস করতেছে শুয়ে শুয়ে, ধুর উঠে আবার কাগজ দিতে ইচ্ছা করতেছে, কিন্তু নিলে ভালো হবে। একটু নিয়ে তারপর বসি। কারণ হলো মুখে অনেক কিছু বলি যেটা লিখে রাখলে ব্রেনে ভালো রেজিস্টার হয়। কেন হয়? আমরা যখন শিখি এ হচ্ছে অডিটরি লার্নিং, শুনে ভালো মতো শিখি, কেউ ভিজুয়াল লার্নিং, কেউ দেখে ভালো মতো শিখি। সো যখন তুমি শুনতেছো এবং লিখতেছো, তোমার মনে থাকার সম্ভাবনা বাড়বে। সো কামিং টু প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ জিনিসটা অনেকের কাছে প্যারা লাগে, এই জন্য আমরা মুখস্থ করি, খুবই ভালো। বাট খেয়াল করে দেখো, যখন কেউ ছবি আঁকা শিখে কি করে? শুরু থেকে এমনি করে সুন্দর করে চোখ টোক এঁকে ফেলে? অনেকেই সেটা পারে না। তখন তারা কি করে? তারা একটা শেপ আঁকে, তাই না? তারপর হচ্ছে যে একটু একটু করে দাগ দেয়, সেখান থেকে আস্তে আস্তে করে চোখ টোক বসায়, ডিটেলসটা বসায়। দ্যাট মিনস ইউ নিড দি স্ট্রাকচার ফার্স্ট। শুরুতেই কমপ্লেক্স ফিগারটা না দেখে সহজ করে দেখি। আমরা সবাই জানি যে প্যারাগ্রাফে মূলত কি হয়। প্যারাগ্রাফ কম্পোজিশন একই জিনিস, দুইখানেই কিছু জিনিস একই থাকে। সেটা কি? শুরুতে আমরা যেটা করি, এগুলো আগে অনেকবার শুনছো যারা আগে ছিল আমাদের সাথে, আমাদের একটা টপিক সেন্টেন্স থাকে। হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স? আমরা ডেফিনিশন দেই, মানে যেই জিনিসটা নিয়ে কথা বলছি সেটার সংজ্ঞা দেই। তোমার আমি বললাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্যারাগ্রাফ লিখো, তোমার তো আমাকে বুঝাইতে হবে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, তাই না? সো ফার্স্ট দ্য ডেফিনিশন, 2 লাইন 3 লাইন হতে পারে, 1 লাইনও হতে পারে। সো ডেফিনিশন বুঝলাম, নাও ইউ হ্যাভ দ্য বডি, তাই না? বা সাপোর্টিং সেন্টেন্স যাই বলি, এখানে কিন্তু অনেক কিছু আসতে পারে। অবশ্যই প্যারাগ্রাফের থেকে কম্পোজিশনে বেশি বড় করে লিখবো। কোথায় বড় করে লিখবো? আমরা ডেফিনিশন তো আর 10 লাইন দিব না, ডেফিনিশন 2-3 লাইনই থাকে। বডিটা বড় হয় কিংবা ছোট হয়, প্যারাগ্রাফে ছোট, কম্পোজিশনে বড়। তো এখানে আমরা কি দিব? এই যে ক্রিপ্টোকারেন্সি বললাম সংজ্ঞা, এরপর তো ব্যাখ্যা করে বলতে হবে, তাই না? আমরা একটু ব্যাখ্যা দিলাম, কিংবা লোডশেডিং, লোডশেডিং হলে কি হয় ব্যাখ্যাটা বললাম আমরা, হ্যাঁ, যে কেন হয়। এইখানে খেয়াল করে দেখো, কি হয়, কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কি চলে আসতেছে? WH কোয়েশ্চেন্স, তাই না? আমরা বলতে পারি কে, কি, কেন, কোথায়, কিভাবে। সো তুমি এই প্রশ্নগুলো করো, দেখবা তোমার লেখা অটোমেটিকলি বেরোচ্ছে। লেটস সে ডিফরেস্টেশন, তুমি বললা হোয়াট ইজ ডিফরেস্টেশন? বৃক্ষ বাড়ছে না কমছে, তাই না? when people cut down trees and when it happens in massive scale we can call it deforestation. সংজ্ঞা দিলাম। এরপর আমি বললাম যে হ্যাঁ ভাই, সারা পৃথিবীতে অনেক বেড়ে গেছে এটা। We have to ensure that 25% land of any country should be covered with forest to ensure their natural balance, তাই না? 25% থাকতে হবে। Unfortunately in our country it's less than 17%.
সরকারি হিসেবে 17%, বাস্তবায়িত আরো কম, হয়তো 11%, শহর অঞ্চলে অনেক কম। এই যে আমি এটা ব্যাখ্যা করলাম। এইবার আমি বললাম যে বলতে পারি কারা করছে এই কাজটা? অবৈধ দখলদারি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীরা। কোথায় হোয়াট কি করছে? গাছ কেটে ফেলছে, জ্বালানি হিসেবে ব্যবহার করছে, তারপর ধরো যে এটা ওই কয়লা হিসেবে ব্যবহার করছে, মাটি কেটে সাফ করে বসত বাড়ি গড়ে তুলছে। কখন করে এটা? বলতে পারি সারা বছর জুড়েই করে, সবখানেই করে। ওয়ার কোথায় কোথায় করে? এই যে প্রশ্নগুলো করলে তুমি কিন্তু প্রত্যেকটার সাথে এক লাইন করে অ্যাড করতে পারছো। তোমাকে মুখস্থ করা লাগছে না, কমন সেন্স খাটে তুমি বের করলা। এইটা গেল আমাদের ব্যাখ্যা দিলাম জিনিসটা নিয়ে ইলাবোরেট, তাই না? আমরা বলতে পারি ইলাবোরেট বা বিস্তারিত ভাবে জিনিসটা নিয়ে বলা। সুন্দর, খুবই ভালো। এরপরে আমাদের দেখতে হবে যে ভাই পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড সব ক্ষেত্রে এটা থাকবে না। ধরো আমি যদি বলি ডিফরেস্টেশন, দেয়ার ইজ নো পজিটিভ সাইড, ইটস এ নেগেটিভ টপিক, তুমি খারাপটা বলবা। কিংবা ধূমপান নিয়ে তো ভালো কিছু বলবা না যে ভাই ধূমপান হলে অনেক কাশি হয়, কাশি হলে সারা রাত কাশতে কাশতে জেগে থাকি, চোর চুরি করতে এসে মনে করে আরে কাশি দিচ্ছে মনে হয় জেগে আছে, তখন চোর বাসায় ঢুকে চুরি করতে। আর এটা বলা যায়, কিন্তু এটাকে ভালো করে ব্যাখ্যা করো, ভালো ব্যাখ্যা হলো না। সো নেগেটিভ টপিকে পজিটিভ বলা কিছু নাই। আবার যদি তোমাকে বলে যে কি বলে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এখানে নেগেটিভ বলার কিছু নাই যে ইংলিশ শিখলে মানুষজন কি করে বিদেশে চলে যায় বা এটা করে সেটা করে, এটা তো ভালো জিনিস, তাই না? কিন্তু কিছু টপিক থাকে, যেমন ধরো যে শহরের জীবন, গ্রামের জীবন, অনলাইন লার্নিং, অফলাইন লার্নিং, তখন তুমি পজিটিভ নেগেটিভ দুইটাই দিতে পারো। এবং খেয়াল করে দেখো, যদি নেগেটিভ টপিক হয় সেখানে কি চলে আসবে? অ্যাওয়ারনেস, কারণ আমরা কি চাইবো সেটা কমাতে। এবং সেখানে আসবে গভর্নমেন্ট। সবসময় আমরা কি করি? বন্যা কেন হয়? কারণ আমরা ভাই চিপসের প্যাকেটটা, পলিথিনের প্যাকেটটা রাস্তায় ফেলি, সেগুলো ড্রেনে গিয়ে জমা থাকে। কিন্তু গালি দেয় সরকারকে, তাই না? দেশের সবকিছু সরকারের ঠেকা, সব সরকার সমাধান করবে, আমরা কিচ্ছু করবো না, আমরা খালি গালি দিব। সো তাহলে কি হবে? তুমি সরকারের কথাটা আনবা, পজিটিভও আনবা, নেগেটিভে বেশি আনবা, লাস্টে তুমি বলবা কনক্লুশন। সব মিলিয়ে বলা যায় জিনিসটা অনেক ভালো বা অনেক খারাপ, আমাদের সচেতন হওয়া উচিত, সবাই মিলে এটার জন্য কাজ করা উচিত। দ্যাট ইজ ইউর স্ট্রাকচার, দ্যাটস ইট। এটাই প্যারাগ্রাফ, এটাই কম্পোজিশন। খালি আমরা মাথায় রাখবো, যদি প্যারাগ্রাফ হয় পুরো লেখাটা এক টানে হবে, কোনো আলাদা আলাদা ভাগ করা থাকবে না। এবং প্যারাগ্রাফের সাইজ কতটুকু হলে ভালো হয় সেটা কিন্তু বলার উপায় নাই। তারপরে বলে দিই স্ট্যান্ডার্ড, ধরো 10 মার্ক তুমি যদি চাও, তুমি 1.5 পেজে লিখলে তো হইলো না, খুবই সুন্দর হয় 2.5 পেজ হলে, কিংবা 3 পেজ, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ডটা মাঝখানে রাখলাম 2.5 পেজ, কম হলে 2, বেশি হলে 3। আবার তোমার অনেক লিখতে ইচ্ছা করলে 3.5 পৃষ্ঠা দিলে, আমার মতে ওটা দরকার নাই। 2.5 পৃষ্ঠা সুন্দর, 3 পৃষ্ঠা হলে পারফেক্ট। কম্পোজিশন যদি বলি, সেটা তো আরো বড় হওয়া উচিত, ঠিক কিনা? সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড কত ধরতে পারি? 4 পেজ ধরতে পারি, ঠিক কিনা? তাহলে 3.5 পেজ টু 4 টু 4.5 পেজ, আমরা ধরে রাখি এইটুকু। এখন ধরো তুমি ভিকারুননিসা বা আইডিয়াল স্কুল হলে সে হয়তো 7 পেজ লিখে বসে থাকবে, এতটা দরকার নাই। কিন্তু তাই বলে তুমি 2.5 পেজ লিখলেও কিন্তু সুন্দর কম্পোজিশন পারফেক্ট হইলো না, তাই না? সো আচ্ছা, হয়তো 4.5 একটু বেশি হয়ে যায় অনেকের জন্যই, আর একটু কমাই। একদম স্ট্যান্ডার্ড বললাম 3.5 পেজ, কম হলো 3, বেশি হলো 4, ঠিক আছে? নাও ইটস বেটার। And that depends on your handwriting as well. কারো হাতের লেখা হলো রাজহাঁসের ডিমের মতো, একটা সরেও লিখে এত বড়, কেউ আবার লিখে হলো যে এই পিচ্ছি পিচ্ছি, তাই না? সেটা ডিপেন্ড করে আর কি। এখন তোমার যদি হাতের লেখা অনেক ছোট হয় তাহলে তুমি কম লিখবা, তোমার অনেক বড় হলে বেশি লিখবা। বাট এটা মাথায় রাখবা যে ভাই আমি খালি পেজ ভরাই দিলাম। অনেকে করে কি মার্জিন করে, যে এই পৃষ্ঠাটা এই একটা মার্জিন, এই একটা মার্জিন, এই একটা মার্জিন, এই একটা, এখান দিয়ে এটুকু লিখে, এইভাবে তো খাতা ভরায় লাভ দেয়। তোমার লেখায় যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো, টিচার তোমার লেখাটা কখন পড়বেন জানো? শুরুতে যখন পৃষ্ঠার উপরে চোখ বুলাবেন, একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? একটা ইংরেজিতে সুন্দর কথা আছে, ফার্স্ট ইমপ্রেশনস লাস্ট। তার মানে কি? প্রথম দেখাটায় তোমার প্রতি যে অনুভূতি তৈরি হবে সেটাই অনেকে উদ্বুদ্ধ করবে তোমাকে মার্কিং করতে। যদি তোমার লেখাটা কি হয়, কাটাকাটি না থাকে এবং লাইন সোজা থাকে, অনেকেরটা যে লাইন বেঁকে যায় সেটা যেন না হয়, হ্যাঁ?
এবং লেখা ক্লিয়ার হয়। আমার হাতে লেখা খুবই বিশ্রী, এরকম হলে সমস্যা। হ্যাঁ, লেখা যেন ক্লিয়ার হয়। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ইমপ্রেশনটা সুন্দর হলো, তাই না? পরিষ্কার লেখা এবং কি ঝরঝরে। এরপরে এগুলা গেল বেসিক, তাই না? এবার আমরা একটা অ্যাডভান্স লেভেলে যাই। এটাও ধরো যে তোমরা সবাই এভাবে লিখতে জানো, তোমরা অনেক এক্সপার্ট। অ্যাডভান্স পরামর্শ কি সেইটা আমরা মনে রাখবো। টিচার কি করবেন, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। ধরো যে 200টা খাতা 300টা খাতা না, ওনারা তো সময় নেই, ওনারা তো ইচ্ছাও নেই, আগ্রহ নাই, ধৈর্যও নাই। উনি যেটা করবে, তোমার লেখার শুরুটা টপিক এবং শেষ কনক্লুশন এইটা স্পেশাল হলে ভালো। উনি শুরুতেই যখন দেখবে যে ওয়াও লুক এট দিস, ও টিপিক্যাল চৌধুরান হোসেন গাইড থেকে লিখে নেই। শুরুতে যেটা বলছে যে গাইড থেকে মুখস্থ করতে হয়, তুমি বিশ্বাস করো তোমার মতো আরো 1 লাখ পরীক্ষার্থী গাইড থেকে মুখস্থ একই জিনিস মুখস্থ করবে। সেটা যখন দেখবে যে হ্যাঁ এটা তো ভাই নবদূতের পাঞ্জেরি, ভাই দিস ইজ হোয়াট হি ডাজ, ওনার প্রফেশন এইটা, উনি 20 বছর ধরে এইটাই করে, দেখলেই বুঝবে। সো তুমি একটা এভারেজ মার্ক পাবা, 6 পাবা 7 পাবা। বাট এই যে নিজে থেকে যদি একটু ডিফারেন্ট করতে পারো, তখন চোখে লাগলো যে আচ্ছা একটা ইউনিক কিছু দেখলাম, তোমার ইমপ্রেশনটা ভালো হলো। সেইটা তুমি কিভাবে করবা, এই যে একটু স্পেশাল, এখানে তুমি একটু ভোকাবুলারি খেলাটা দেখাতে পারো। যেটা একটু আগে বললাম, তুমি আগলি বলতে পারো, ঠিক কিনা? তুমি বলে দিলা আগলি, হ্যাঁ সুন্দর। বাট যখন বলছে অ্যাবোমিনেবল, এইটা কয়জন ইউজ করতে পারে বলো? বলা যায় বাংলাদেশে 1% শিক্ষার্থীও পারবে না। তাহলে খেয়াল করে দেখো, তোমার কি অনেক কিছু জানা লাগবে না, তোমার একটু একটু জানা লাগবে, একটু ঘষা মাজা করা লাগবে, তাহলে প্যারাগ্রাফটা সুন্দর হবে, তাই না? এইবার তাহলে সবসময় এই ধরনের ক্লাসে তোমরা যেটা জিজ্ঞেস করো যে ভাইয়া আমাদেরকে সাজেশন দেন, প্লিজ সাজেশন দেন। শোনো, সত্যি কথা হলো যে শিখো থেকে তোমাদেরকে আমরা সবসময় চেষ্টা করি, এবং বোর্ড পরীক্ষা এগুলোতে আমরা যেটা করি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একদম দিয়ে দিই আল্লাহর রহমতে। এটাকে আমরা কি বলি, ট্রেন্ড অ্যানালিসিস। মানে সাজেশন বললে মনে হয় যে ভাই ওই ওনারা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, হ্যাঁ ওনারা হচ্ছে পীর ফকিরের মতো। কিন্তু এটা কি সম্ভব, বলা সম্ভব না। আমরা বৈজ্ঞানিক ভাবে, সায়েন্টিফিক ভাবে যে ভাই ট্রেন্ডটা অ্যানালিসিস করলাম, যে কোন কোন জিনিসগুলো বেশি আসছে, কোন কোন জিনিসগুলো আসার সম্ভাবনাটা এবারও বেশি আছে, আমরা সেগুলো তোমাদেরকে দেই। আল্লাহর রহমতে প্রত্যেকবারই দেখা যায় যে এসএসসি এইচএসসি তে ভালোই কমন আসে, তাই না? সো আমরা এবারও দিব, সবসময় দিব। সেটা কোনো বিষয় না, ওইটা নিয়ে ভাইবো না যে আল্লাহ আজকে আমাদেরকে 20টা প্যারাগ্রাফ সাজেশন দিয়ে দেন। আজকে আমরা প্যারাগ্রাফ সাজেশন নিতে আসি নাই। আজকে আমরা এই যে নিজের মতো করে লিখে স্পন্টেনিয়াস সেটা শিখতে আসছি। কেমন? সো চলো তাহলে, ধর এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? সো ধরলাম যে তোমার কোয়েশ্চেন অ্যান্সার করে লিখতে হবে। খেয়াল করে দেখো, বলেছিলাম ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকে, হোয়াট, হাউ, ওয়াই, হাউ। খেয়াল করে দেখছো, এগুলাই কিন্তু আসে, ওরা কিন্তু সিরিয়ালি তোমাকে দিয়ে দিয়েছে। শুরুতে টপিক সেন্টেন্স ডেফিনিশন, দেখো ডেফিনিশন হোয়াট ইউ মিন, মিনিং মানে এই ডেফিনিশন। তারপর একটু ব্যাখ্যা, হোয়াট থিংস পলিউট দ্য এনভায়রনমেন্ট, কোন কোন জিনিসগুলো মানে এরকম দূষিত করে, ও কিন্তু ব্যাখ্যাটা দিচ্ছে। তারপর ওই যে বলেছিলাম কি পার্টে পার্টে ভাগ করা, দেখো ও কিন্তু এয়ার, ওয়াটার, সাউন্ড ভাগ করছে, তাই না? তারপর আরো ব্যাখ্যা করছে, আরো করছে। লাস্টে কি বলছে, আমি বলছিলাম কি অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা। খেয়াল করে দেখো, হাউ ক্যান উই কিপ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন, আমরা কিভাবে সচেতন হতে পারি, কিভাবে এটা কমাতে পারি। ও কিন্তু তোমাকে ওই সিরিয়ালই দিচ্ছে সবসময়, তাই না? সো দ্যাটস দ্য ফান। এখন আমরা যে কাজটা করব, আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে কতগুলা প্যারাগ্রাফ তুমি কিন্তু হুবহু মুখস্থ করলে নিজে থেকে লিখতে পারবা না, বাট একটু যদি নিজের মতো করে লিখতে শিখো, একটা দিয়ে তুমি কতগুলো লিখতে পারবা। কেন বলো তো? পলিউশন মানে দূষণ, এটা হতে পারে এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড বা নয়েজ পলিউশন, তাই না? আবার এটা হতে পারে ডিফরেস্টেশন, বৃক্ষ রোপণ করলেও কিন্তু দূষণই হয়, ক্ষতিই হয়, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। আবার এটা গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, ডিফরেস্টেশন করলে কি হয়, গাছ না থাকলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়, তখন তো গ্লোবাল ওয়ার্মিং হয়। তাহলে একই জিনিস দেখো 6-7টা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। উল্টা চিন্তা করো, যদি বলে ফরেস্ট ট্রি প্ল্যান্টেশন, ভালোটা বলছে, তাহলে এখানে নেগেটিভ বললাম,
এটা উল্টা করে দিলে ভালো হয়ে গেল না? তাহলে খেয়াল করে দেখছো, নেগেটিভটাকে উল্টা করলেই ভালোটা হয়েছে। একই জিনিস কিন্তু অদল বদল করে লিখছি। তাহলে আমরা যদি একটু নিজে থেকে লেখা শিখি, স্ট্রাকচারটা মাথায় রেখে, আমার মোটামুটি 6-7টা প্যারাগ্রাফ কভার হয়ে যাচ্ছে। সো লেটস স্টার্ট। প্রশ্ন তো দেখা লাগবে না, আমরা আমাদের কমন সেন্স খাটাই। চলো শুরুতে দেখি। শুরুতে আমাদেরকে করতে হবে কি, ডেফিনিশন দিতে হবে। টপিক, এই পার্টটা আমরা বলতে পারি টপিক। এরকম কিন্তু ফাঁকা ফাঁকা করে আমরা লিখবো না, সবাই জানি টানা লিখবো, এখানে দেখানোর জন্য ফাঁকা করে লেখা। ডেফিনিশন দেই চলো। এনভায়রনমেন্ট কি জিনিস? কমন সেন্সে বলি পরিবেশ, এভরিথিং দ্যাট সারাউন্ডস আস, আমাদেরকে ঘিরে রাখে। থিংস সাচ এস সয়েল, এয়ার, ওয়াটার, তাই না? ন্যাচারাল এলিমেন্টস। আমার কি মুখস্থ করা লাগলো না, কমন সেন্সটা খাটালাম। চলো দেখি কি লিখেছে। এনভায়রনমেন্ট মিনস দ্য সারাউন্ডিং অফ আস, এই যে চারপাশে ঘিরে থাকে, রিলেটিং টু এভরিথিং লাইক এয়ার, ওয়াটার, ল্যান্ড, ট্রিজ, আদার ন্যাচারাল ফোর্সেস। তো তাহলে কি বুঝলাম? ঘিরে থাকে প্রাকৃতিক যে উপাদান, হয়ে গেল। এখন এইটাই তুমি এখানে নিজের মতো করে লিখতে পারো। আমরা কমেন্ট একটু অন করে দিই, হ্যাঁ, কারণ এখানে আমরা নিজেরা পার্টিসিপেট করব। এবার আমরা একটু ব্যাখ্যা করব, যেহেতু পলিউশনের কথাটা বলছে। আমরা কিন্তু পলিউশনের সংজ্ঞাও চাইলে দিতে পারি। when the environment gets negative things we can call it pollution. খুব একদম বেসিক লেভেলে বললাম, তাই না? ঠিক আছে, এই যে শুরুতে রায়ানের কমেন্ট দেখতে পাচ্ছি, প্লিজ কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইমেল এর নাম বলেন, সাজেশন দেন। সাজেশন অবশ্যই দেওয়া হবে, দিস ইজ নট দ্য ক্লাস ফর দিস। ওকে, ঠিক আছে। শাওন মজার মতো লিখতে পারে না, মনের মতো লিখলে হবে, মজার মতো লিখে লাগবে না। ঠিক আছে, মানে মনের মতো মজার মতো লিখেছে। তারিন বলছে কম্পোজিশনে পয়েন্ট দেওয়া যাবে না। কম্পোজিশনে হ্যাঁ, যেটা তুমি বলছো, শুরুতে আমরা টাইটেল দেই, তারপর অনেকে সাব হেডিং গুলো দেয়, তাই না? এইভাবে না দিলে ভালো। কম্পোজিশনে আমরা সাব হেডিং দিব না, কেমন? কিন্তু আমরা কোন কাজটা করবো বলো তো? আমরা প্যারা প্যারা করে লিখবো, তাহলে টিচারের জন্য দেখতে সহজ হবে। একটা ব্যাপার খেয়াল রাখো, খুব কমন একটা জিনিস, এই একটা পৃষ্ঠা আমি টানা লিখলে কিন্তু চোখে পড়বে না। আমি লিখলাম, এই যে এই লাইনটা এখানে শেষ করলাম, একটু গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করলাম, এখন প্যারাটা কিন্তু সুন্দর মতো চোখে পড়ছে, তাই না? আবার যখন লেখাটা শেষ করব, আমি এখানে শেষ করে দিতে পারি, তাহলে হয়তো টিচার কোনো কারণে মিসও করে যেতে পারে। আমি এখানে শেষ না করে দুইটা লাইন এখানে টানি, এখানে শেষ করি, তারপর একটা শেষ করার চিহ্ন দিই, এখন কিন্তু সুন্দর করে চোখে লাগলো, ঠিক কিনা? এই জিনিসগুলো মাথায় রাখবো, যে প্যারা করে লিখবো, প্যারা শেষে চেষ্টা করবো এরকম মাঝ লাইনে শেষ করার, তাহলে কিন্তু চোখে পড়ে যে আরেকটা প্যারা শুরু হচ্ছে। এবং লেখা যখন শেষ হবে, সেটাও চেষ্টা করবো 2 পৃষ্ঠা না লিখে 2.5 পৃষ্ঠা লেখা, 4 পৃষ্ঠা না লিখে 4.5 পৃষ্ঠা লেখা, আধা পৃষ্ঠা না পারলে 2 লাইন লিখে তারপর শেষ করি, চিহ্নটা দিই যেন চোখে লাগে, কেমন? আর বলছে বইয়ের মতো না লিখলে স্কুলের স্যাররা নাম্বার দেয় না, কারণ বইয়ের মতো তো তুমি ভালো করে লিখতে পারো না নিজে। তুমি যদি বইয়ের থেকেও ভালো লিখতে পারতে তাহলে অবশ্যই নাম্বার দিত, ঠিক কিনা? সে হলো কথা। আবার 2-1 জন পারে বানায় বানায় লিখতে, কেউ বলছে অনেক ভুল হয়। ভুল তো হবে রে বাবা, আমার যদি আজকে বলি স্প্যানিশ শিখতে, তা আমি তো অনেক ভুল করব। অ্যারাবিক শিখতে গেলে কিছুই লিখতে পারবো না। বাট তোমাদের বা আমাদের সমস্যাটা কি জানো? ক্লাস 1 থেকে ইংরেজি পড়ে আসতেছি, 10-এ এসে এখনো বলতেছি ভাই আমি নিজে লিখতে পারি না, ভাইয়া সাজেশন দেন, মুখস্থ করব। তো এই এই জিনিসটা ভার্সিটিতে গিয়েও তোমরা এটাই করতে থাকবা, আমি কিছু পারি না, হায় হায় কি হবে, তাও কিছুই পারবা না। সো শুরু করো নিজে নিজে লেখার ব্যাপারটা, তাই না? তারপরে ধীরে ধীরে ভালো হবে। ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি না, করতে করতে ভালো হবে। সো চলো আমরা ব্যাখ্যাটায় যাই। ওরা এখন বলছে সরাসরি কি কি ধরনের পলিউশন হয়, আমরা এখানে ফোকাসটা করি। হ্যাঁ, সমস্যার কথাগুলো পরে দেখবো, আমরা এখানে ফোকাস করি। Our environment is being polluted by various kinds of pollution. দেখো ও এখন এক্সাম্পল দিবে, যে কোনো ব্যাখ্যায় কিন্তু আমরা প্রচুর এক্সাম্পল দিই, তাহলে লেখাটা বড় হয়, শাখা প্রশাখা বিস্তার করি। কি বলছে? ওয়াটার, এয়ার এন্ড সাউন্ড পলিউশন। এইবার দেখো ইম্পর্টেন্ট করে বলছে, we know air is an important element of our environment, অর্থাৎ বাতাস আমাদের পরিবেশের খুব গুরুত্বপূর্ণ উপাদান, and it is polluted by smoke and different kinds of poisonous gases, তাই না? বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাসে এটা এখন পলিউটেড হয়। এবার তোমরা যে কাজটা আমাদেরকে বলবা, এয়ার, ওয়াটার, ল্যান্ড, ট্রিজ আছে, আমাকে একটু সাউন্ড বা নয়েজ পলিউশন নিয়ে লিখো, একটা লাইন লিখো।
নয়েজ বা সাউন্ড পলিউশন নিয়ে তুমি কমেন্টে এই যে এখানে যে লিখলো যে বাতাস কিভাবে দূষিত হয়, তুমি শ্রবণ কিভাবে দূষিত হয় সেটা নিয়ে একটু লিখো। সবাই লিখো, সবাই লিখো। জিনা বলছে স্যাররা বলছে বই থেকে লিখতে। হ্যাঁ, বই তুমি তো নিজে থেকে ভালো লিখতে পারো না, দ্যাটস দ্য রিজন যে তোমার বই থেকে লেখা উচিত। বাট তুমি বইয়ের পাশাপাশি নিজেরও সুন্দর করে লিখবা, তখন ভালো হবে। নয়ন লিখছে নয়েজ পলিউশন মিনস সাউন্ড পলিউশন, এটা একটা সুন্দর লাইন হইলো। তুমি যদি এইভাবে একটা লাইন লিখো, তোমার কি দিবে মার্কস? দেয়া কি উচিত? মোটেও উচিত না। সো এই যে আহমেদ একটু সুন্দর করে লিখেছে, একটু দেখে উপরে কমেন্টটা আমাদের। Another form of pollution is noise pollution. We have noise from motor vehicles, mills, মিল বানানটা ভুল, and factories and so on. That's a good line. এখন তুমি যদি এইভাবে একটা লাইন লিখো, স্যার কি তোমার মার্ক কাটবে? খুশি হবেন। তো যারা একেবারেই পারো না তারা ভাই মুখস্থ করো, কিন্তু তোমরা আটকায় থাকবা। তোমরা বইটা পড়ার পাশাপাশি নিজে থেকে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? আরো দেখি কমেন্ট, একটু উপরে উঠি, একটু উপরে উঠি। নয়েজ পলিউশন ইজ অ্যান ইনভিজিবল ডেঞ্জার, ইট ক্যান নট বি সিন। আমার মনে হচ্ছে এটা চ্যাট জিপিটি মার্ক একটা কিছু, তুমি নিজে থেকে লিখছো, মোটেও মনে হচ্ছে না আপনার। সো দেখো, এইখানে তুমি খুব কেড়েদানি দেখায় কোনো লাভ আছে? তুমি নিজে থেকে একটা ফালতু নয় লিখো, তাও নিজে লিখছো, তুমি শিখতেছো। পরীক্ষা হতে চ্যাট জিপিটি মারাইতে পারবা না, তাই না? সো এটা আমরা না করি। সবাই নয়েজ পলিউশন অ্যারাইজেস ফ্রম আরবানাইজেশন ট্রান্স। আমার মনে হচ্ছে নিজে লিখছো, নিজে লিখলে খুবই ভালো, খুব সুন্দর হয়েছে লাইনটা, ধরে নিচ্ছি নিজে লিখছো। নয়েজ পলিউশন অ্যারাইজেস ফ্রম আরবানাইজেশন মানে কি? শহুরে যে অঞ্চল, তাই না? শহরে কিন্তু মানুষ বেশি, মানে নয়েজ পলিউশনে বেশি। ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে কি কি বুঝলাম? অনেকে কি করতেছে বলে সাউন্ড পলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এটা কোনো লাইন হয়েছে? মানে সাউন্ড পলিউশন কেন হয় সেটা জিজ্ঞেস করলাম। এখন যদি বলি যে ভাই এটা অনেক সমস্যা, এটা কোনো কথা হইলো না। আমরা কারণগুলো বলবো যে নয়েজ পলিউশন ইজ আ ভেরি কনসার্নিং প্রবলেম ফর আস, ইট হ্যাপেন্স ফর ভেরিয়াস রিজনস সাচ অ্যাজ, কি কি বলতে পারি আমরা? এই যে মিলস এন্ড ফ্যাক্টরিজ, কলকারখানা। কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটাও। তারপর কি ভেহিকলস, তাই না? ভেহিকলস, হর্ন। তারপর কি হতে পারে? আর কি কি হতে পারে বলো? আমরা বলতে পারি যে টু মাচ পপুলেশন, মানুষজন চিল্লাচিল্লি হইচই করতে থাকে। আর কি হইতে পারে? আমরা আরো বলতে পারি এই যে বিভিন্ন জায়গায় কনসার্ট হয় বা গ্যাদারিং হয়, তাই না? গ্যাদারিং গুলোতে সারা রাত ধরে মাইকিং করতে থাকে। হ্যাঁ, এটা পলিটিক্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, যেটাই হোক। এই যে এখন আমরা লিখতেছি, একজন শুরু করছে ভাই নামাজে ব্রেক দেন, এখন নামাজে ব্রেক কেন দিব? এটা তো কোনো কথা হলো না। মাত্র একটা ছোট্ট ক্লাস, এখানে শুরু করতে নামাজের ব্রেক বললে তো হবে না। মাগরিবের নামাজ হইতো তখন দিতাম, কেমন? ঠিক আছে। এই যে আমরা কিন্তু এখন লিখতেছি, বুঝতেছি জিনিসটা। এই যে পাকনামি করে বলে দে না না ভাইয়া নিজে থেকে লিখবো না, স্যার বলেছে বই থেকে লিখতে, কারণ তুমি তো লিখতে পারোই না। স্যার তো ভালোই বলছে, বাট নিজে থেকে লেখাটা শিখতে হবে। এই যে কয়জন লিখছে সুন্দর করে দেখো যে কিভাবে লিখছে, তুমি এইভাবে লিখো, স্যার আরো খুশি হবে তখন, কেমন? আর এই যে মেহেদি, এই যে আজের একটা জিনিস এতবার ইয়ে করলে এটা কোনো কথা? এরকম করলে তো ব্লক করে দিতে হবে। এবার ব্লক করতেছি না, কিন্তু এরকম আজে এরা 100 বার লিখে ভরা রাখছে, এসব করো না ভাইয়া, কেমন? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে লিখতে হয়। চলো আমরা পানিটা নিয়ে একটু পড়ি, মন দিয়ে শুনি। আর ক্লাসে কিন্তু সবাই সিরিয়াস থাকে না, স্বাভাবিক। আমিও তোমাদের বয়সে বা এই বয়সের দুষ্টামি করি, ফাইজলামি করি। বাট মনে রাখবা যে তুমি যদি ক্লাসে সিরিয়াস না থাকো, তোমার সমস্যা। দেখো তোমাদের এই যে 726 জন, সবাইকে ভাই বুয়েট মেডিকেলে চান্স পাবে, অনেক অনেক এক্সপার্ট হবে না? এর মধ্যে 70 জনও হয়তো হবে না, কিন্তু হইতেও পারে 7 জনও যদি হয়, তুমি তাদের একজন হও। যে 700 জনের মধ্যে 7 জন যদি খুব ভালো এক্সপার্ট হয়, তুমি তাদের একজন হও। সো ক্লাসে মাথা রাখবে তুমি কি নিতে পারতেছো, ঠিক আছে? দুষ্টামি করলে কিন্তু তুমি নিতে পারলে তোমার লস হইলো। চলো পানিরটা পড়ি, কমন সেন্স খাটাই। এগুলা দেখতে হবে না। পানির ক্ষেত্রে কি হয়? নাম্বার 1 হলো আমাদের বুড়িগঙ্গা নদী এত সুন্দর ছিল, কি হয়েছে সেখানে? অল দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ দে এমিট, কি এমিট করে? আমরা বলতে পারি গার্বেজ, তাই না? পয়জনাস গ্যাসেস, পয়জনাস লিকুইডস, দে এমিট ইট ইনটু দ্য রিভার। পুরা নদী হলো রাসায়নিক বর্জ্যে ভাসতেছে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কি বলতো? গ্রামাঞ্চলে কি হয়? The farmers use pesticides, artificial chemical fertilizers on their fields, and those chemicals they get carried into the rivers. ওই রাসায়নিক বিষাক্ত সার, বিষাক্ত যে কেমিক্যাল
নদী নালায় যায়, পুরোটা বর্জ্য হয়ে যায়। দুইটা কিন্তু ইম্পর্টেন্ট আমরা পেলাম, হয়ে গেল। চলো ওয়াটার দেখি। এই যে থ্রোয়িং ওয়েস্ট, কলকারখানা যে ওয়েস্ট, কেমিক্যাল ফার্টিলাইজার, হয়ে গেল না? সাউন্ডেরটা দেখো ওরা লিখছে, সাউন্ড ইজ পলিউটেড, কখন হয়? এটা খুব একটা ভালো লেখে না, আমরা আরো ভালো লিখছি। আর কি কি বলছে, ম্যান মেক্স ফায়ার টু কুক ফুড, রান্না বান্নার জন্য আগুন ব্যবহার করে, মেক ব্রিক্স, ইটের ভাটা, তাই না? এই যে দেখো তুমি লিখলে মেক ব্রিক্স, তুমি পেলে হাফ মার্ক। আরেকজন লিখলো ব্রিক কিলন, ইটের ভাটা। এই যে একটা ভোকাবুলারি সে পারে, সে আর তুমি কি 1 মার্ক পাবা? পাওয়া কি উচিত? অবশ্যই উচিত না। যে আরেকটু সুন্দর করে লিখলো সে আরেকটু বেশি মার্ক পাবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড মেনি আদার থিংস। আচ্ছা, ফায়ার স্কুইড স্মোক, হ্যাঁ হ্যান ত্যান, কলকারখানা, একই জিনিস লিখছে, খুবই ভালো, তাই না? এরপর চলো দেখি কি আছে। এনভায়রনমেন্টাল পলিউশন ইজ ইনজুরিয়াস, এবারও বলছে কি কি ক্ষতি হয়। ইট অ্যাফেক্টস হিউম্যান লাইফস এন্ড দ্য ওয়ার্ল্ড ভেরি ডেঞ্জারাসলি, খুবই ভালো বুঝলাম। এইবার তাহলে দেখো আমরা কি করছি, শুরুতে ডেফিনিশন দিছি এনভায়রনমেন্টাল পলিউশন কি, ব্যাখ্যা করছি কি কি পলিউশন হয়, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, সাউন্ড পলিউশন, ল্যান্ড পলিউশন বলছি। তারপর সেগুলো কিভাবে কিভাবে হয় সেটাও কিন্তু বলছি। তোমরা নিজেরা লিখছো যে সাউন্ড পলিউশন কিভাবে হয়। এইবার আমাদের সচেতনতা, নেগেটিভ টপিকে কি বলছিলাম, অ্যাওয়ারনেস এবং গভর্নমেন্ট। আমি একটু দেখতে চাই সরকারের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এখানে একটু লিখো। আমরা চ্যাট জিপিটি ইউজ না করি, নিজের মতো করে লিখি, পরীক্ষার হলে যেভাবে লিখতাম। মোহাম্মদ বলছে বানিয়ে লিখতে পারে অনেক ভুল হয়, ভুল হবে। আমি আজকে আরবি লিখতে গেলে আমার অনেক ভুল হবে, কিন্তু লেখা শুরু করলে 2-3 মাসের মধ্যে ইমপ্রুভ হবে। সো ভুল করো, ভুল করে করে লিখতে থাকো, ইমপ্রুভ হবে। সেটা সুন্দর করে লিখি, হ্যাঁ, যে এগুলাতে সরকারের কি কি করণীয় আছে। এটা লিখো না সরকার অনেক কিছু করণীয় আছে, পয়েন্ট বলো আমাকে যে সরকার এইটা করতে পারে, ওইটা করে, সরকার শুড প্ল্যান মোর ট্রিস, একটা পয়েন্ট বলছে ভালো। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে দূষণ কমাইলো? না, এটা ভালো, কিন্তু দূষণ তো কমাচ্ছে না। দূষণ কমাতে কি করা যায়? বর্ষণ বলছে 20 তারিখে টেস্ট পরীক্ষা হলে 23 তারিখ কিভাবে করবে ক্লাস? কোনো সমস্যা নাই, এই ব্যাপারগুলো অবশ্যই ওইরকম অনুযায়ী আমরা শিডিউল সাজিয়ে দিব, প্যারা নিও না। সকাল পলিউশন কি? সকাল নামে তো কোনো ইংরেজি শব্দই নাই ভাইয়া। শাহরিয়ার যে বলছে তুমি হয়তো অন্য কোনো শব্দকে মিলিয়ে ফেলেছো। আচ্ছা দেখি সিনাত, একটু থামাই, কমেন্টে একটু উপরে যাই। গভর্নমেন্ট বোথ শুড টেক সাম ইফেক্টিভ স্টেপস, শুড প্ল্যান মোর টু। হ্যাঁ, তুমি দেখো যে অনেক কিছু বল, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, সরকার এগিয়ে আসা উচিত, কিন্তু তুমি একবারও বলো না কি করা উচিত। আমাকে বলো যে কি করবে, সবাই কিন্তু একই কথা বলতো, সরকারের এগিয়ে আসা উচিত, বাট তুমি কোনো পয়েন্ট বলছো? একটা পয়েন্টও বলো নাই। দেখি তো একটু পরে, একটু পরে, একটু একটু, হ্যাঁ দেখি। আহমেদও একই কথা, নেসেসারি কে লিখছে নার্সারি স্টেপস। তার মানে তুমি দেখো যে কেউ কিন্তু একবারও বলতে পারতেছো না কি কি পদক্ষেপ নেওয়া উচিত। দেখো পদক্ষেপ কি হইতে পারে, সরকার করতে পারে কি? আমরা বলতে পারি দে ক্যান ইমপ্লিমেন্ট, মানে কি প্রয়োগ করা, স্ট্রিক্ট মেজার্স, কঠিন পদক্ষেপ, বাই ফাইনিং, জরিমানা দেয়া, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, তাই না, হু ডু নট অ্যাবাইড বাই দেয়ার রুলস, নাম্বার 1। নাম্বার 2, কি করা যেতে পারে? দে ক্যান হায়ার মোর পুলিশ অফিসার্স টু ওয়াচ ওভার ইন্ডাস্ট্রিজ, যে তারা যেন পলিউশন না করে। এই যে পয়েন্ট বলতেছো তুমি, পয়েন্ট বলো, তাই না? না হলে তুমি যদি খালি বলো যে ভাই সরকার এগিয়ে আসে, এটা তো কোনো, এই যে আমাদের ইকরা বলছে গভর্নমেন্ট শুড ক্লিন দ্য রিভার, ভালো বলছো। এটাকে আরো সুন্দর কিভাবে করা যেতে পারে বলো তো? এটাকে আমরা বলতে পারি ইটিপি। ইটিপি মানে কি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। এটা মানে কি আমরা জানি? এফ্লুয়েন্ট মানে হলো কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ বের হয় সেটাকে আমরা বলি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। অর্থাৎ সব দেশে, আমেরিকাতেও তো কলকারখানা আছে ভাই, তো সেখানে তারা একটা প্ল্যান করে যে এটাকে আমরা কিভাবে ট্রিট করব। আমরা বলতে পারি গভর্নমেন্ট শুড ইনিশিয়েট এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান টু রিডিউস দ্য পলিউশন অফ রিভার। এই যে লাইনটা দেখুন সুন্দর হইলো, তাই না? খেয়াল করে দেখছো? নাসিব বলছে অ্যাওয়ারনেস নিয়ে যে দেখেন অ্যারেঞ্জ সেমিনার্স, ভালো, এটাও একটা পয়েন্ট, তাই না? তারপর তাহলে খেয়াল করে দেখো, তোমরা কিন্তু পয়েন্ট অতটা বেশি মাথায় আসতেছে না, সবাই খালি বলতেছো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের এগিয়ে আসা উচিত। এখন তোমরা যদি এইটুকুই লিখো তাহলে কি মার্ক পাবা? তাহলে কিন্তু গাইড থেকে মুখস্থ করতে হবে। যখন নিজে থেকে বললে, একটু দেখে একটু পরে,
গভর্নমেন্ট শুড বি, এই যে আবার একই কথা, হ্যাঁ পুলিশ অফিসার হায়ার করবে, ডিভাইড দ্য এরিয়া, এই যে কাসপি একটা খুব সুন্দর পয়েন্ট বলছে, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আমরা কি করব, আমরা কলকারখানা দূরে সরিয়ে নিয়ে যাব, এইটা একটা পয়েন্ট, তাই না? কলকারখানা দূরে সরিয়ে নিয়ে যাব, যেটা অলরেডি কিন্তু সরকার করার চেষ্টা করতে, সাভারে নিয়ে গেছে অনেকগুলা, খুব সুন্দর হয়েছে, সাবাস কাশপিয়া বা কাসপিয়া। আর এটা কি বলছে, দে শুড মেক এ রুল ফর রিডিউসিং ডেঞ্জারাস কেমিক্যালস, খুব সুন্দর একটা কথা বলছে। রিকব আরো একটা সুন্দর পয়েন্ট, সেটা কি আমরা বলতে পারি যে ডেঞ্জারাস কেমিক্যালস যে ইউজ করা হয় সেখানে একটা মডারেশন, তত্ত্বাবধান থাকতে হবে, যাচ্ছে তাই ভাবে তুমি ইউজ করতে পারবা না, মডারেশন অফ কেমিক্যালস ইউজেস, তাই না? যে একটা পরিমাণ মেনটেন করতে হবে, এটা কিন্তু বিদেশে সুন্দর করে মেনটেন করে, যে এর বেশি পরিমাণ দিলে তোমাকে পুলিশ ধরবে। জাহিদ বলছে স্ট্রেংথেন এনভায়রনমেন্টাল লস, খুব সুন্দর পয়েন্ট। প্রিভেন্ট দ্য ফ্যাক্টরিজ ফ্রম থ্রোয়িং ওয়েস্ট, অ্যারেঞ্জ এডুকেশনাল ক্যাম্পেইন, এই যে দেখছো এখন কিন্তু আমরা পারতেছি লিখতে, সি দ্যাট আমরা নিজেরা পয়েন্ট বানাইতেছি। এখন তুমি বলো যে তুমি যখন এটা প্র্যাকটিস করবা নিজে নিজে, প্যারাগ্রাফ মুখস্থ করলে সারা জীবনে পারবা না লিখতে, আর তুমি স্ট্রাকচার দেখলা, তুমি তারপর নিজের মতো করে লিখলা, এখন তুমি পারতেছো, তাই না? তাহলে মোটামুটি কিন্তু অনেকগুলো বলছে। আকিব কি বলছে? আকিব আসলে আহামরি কিছু বলে না, বলছে সরকার একা পারবে না, আমাদের এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা তো আসতেই হবে। মাথায় রাখবা, ধরো আমি একসময় কন্টেন্ট বানাইতাম, আমি যখন শুরু দিয়ে কন্টেন্ট বানানো শুরু করছি, যে ছাত্র জীবনে কিভাবে ভালো করা যায়, আমি বলতাম যে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের মনোযোগী হতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। তার বন্ধু বলল, দোস্ত তোর কন্টেন্ট ভালোই হয়েছে, কিন্তু কিভাবে এগিয়ে আসতে হবে তুই ওইটা বললি না। এটা তো আমরা সবাই জানি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের এগিয়ে আসে, কিভাবে আসবো সেটা বল, তাই না? আমাদের কি করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে যে কিভাবে করব সেটা বলবো। তোমরা সবাই কোথায় আটকে আছো বলতো? আমরা সবাই আটকে আছি হোয়াট, সরকারের কি করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। আমরা সবাই ভুলে যাইতেছি হাউ, কিভাবে নেওয়া উচিত, কোথায় নেওয়া উচিত, কখন নেওয়া উচিত, তাই না? ওগুলো আমরা কিন্তু মিস করে যাইতেছি। সবগুলো কিন্তু আমরা আনবো। যাই হোক, অনেকগুলো পয়েন্ট আমরা দিচ্ছি, খারাপ হয় নাই, আমার মনে হয় ভালোই হয়েছে, এবং নিজেরা বুঝতে পারতেছো যে কোথায় কোথায় আরো ইমপ্রুভ করার সুযোগ আছে। লাস্টে আমরা কি করব দেখো, লাস্টে আমরা কি করব, ওই একটা একই টাইপের কথা বলবো, অল অফ আস শুড কাম ফরওয়ার্ড। এই যে এটা সবসময় দেখবা যে থাকে, কাম ফরওয়ার্ড টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে কি নেগেটিভ ব্যাপারগুলো দূর করা, টু এনশিওর আ হেলদিয়ার অ্যান্ড হোয়াট এভার। তাহলে খেয়াল করে দেখো, কমেন্ট এবার একটু ঘ্যাচাং করে দিই, আরে মোসাম্মতরা নাজিবরা ব্লক করে দিই, হ্যাঁ আজ এরা এসব যে বাসে থাকে না, উঠে বেচতে আসে, যে এই দাঁত খুঁজলি বলো, বিক্রি করে দিলে পিঠের চুলকানি দূর হবে। মাঝে মধ্যে শিক্ষক ক্লাসের কয়েকজন চলে আসে, যে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই পাকড়া বেগুলো করো না, পড়াশোনা করতে এসছো, পড়াশোনা করি। হ্যাঁ, বড় হয় বিজ্ঞানী হও, ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, বড় কিছু হও, বাস হয়ে ক্যানভাসার, দাঁত খুঁজলে মলম বিক্রেতা, এটা হয়েও না। কেমন? তাহলে খেয়াল করে দেখি আমরা, যে আমরা সহজ কথায় আবার পুরোটা যদি দেখি, এনভায়রনমেন্ট পলিউশন আমরা শুরুতে ডেফিনিশন দিচ্ছি, সংজ্ঞা, আমরা তারপর ব্যাখ্যা করছি যে জিনিসটা কি, কেন এটা আমাদের জানা দরকার, যে এটা ফলে অনেক ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু এই পয়েন্টগুলো অ্যাড করতে পারতাম। তুমি চিন্তা করে দেখো, ধরো তোমাকে বললো ডিফরেস্টেশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, যেটাই বলো বাংলাদেশের সাথে কিভাবে যায়। আমরা কি জানি যে বাংলাদেশ, ঢাকা শহর এই মুহূর্তে নাম্বার 1 সিটি ফর এয়ার পলিউশন, অর অ্যামং টপ 3। দিল্লি সাধারণত, আমরা তো ভাই ব্রাদার, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সবাই যত খারাপ জিনিসের শুরুর দিকে একসাথে থাকি। সো দিল্লি মনে হয় নাম্বার 1, ঢাকা মনে হয় নাম্বার 2। আমরা কি এটা জানি যে দ্য নাম্বার 1 রিজন ফর ডেথ অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইজ এয়ার পলিউশন। ক্যান্সার না, এইডস না, এটা না সেটা না, বায়ু দূষণের জন্য যে অসুখগুলো হয় সেটাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাহলে তুমি যে দুইটা লাইন যদি লিখো, তোমার লেখাটা অনেক আলাদা হবে না? সব আলাদা করে দেখবে না? তোমারে বলো ডিফরেস্টেশন, গাছ না হলে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং হয়। আরেকটা প্যারাগ্রাফের টপিক, এটা হলে কি হয়? সমুদ্রের পানি উচ্চতা বাড়তে থাকে। আমরা কি এটা জানি যে ইফ দ্য ওয়াটার লেভেল রাইজেস বাই 3 meters, নিয়ারলি 33% of Bangladesh will go down. Nearly 35 million people will be homeless. 3.5 কোটি মানুষ ওই যে নিচের দিকে যেগুলো খুলনা, বরিশাল, সুন্দরবন তো ডুবেই যাবে, ওরা কিন্তু ডুবে যাবে। এই যে দেখো, একটু কমন সেন্স খাটাচ্ছি, লেখাটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে।
আর যদি গড়পড়া চৌধুরী হোসেন লিখে দিচ্ছে ভাই মুখস্থ করতে থাকি, হ্যাঁ কি লিখেছে, নর্মালি আমরা যেভাবে পড়ি জীবনেও তুমি ভালো মার্ক পাবা না। একটা মোটামুটি মার্ক পাবা, পাস করবা, তুমি খুশি থাকবা, বাবা মাও খুশি, সবাই খুশি। অ্যাডমিশন টেস্টে গিয়ে ধাক্কাটা খাবা যে কি রে ভাই আমি তো আসলে অতটা ভালো স্টুডেন্ট না। কেন না জানি, কারণ হইলো তুমি যে আজকে যদি আমি আরবি শিখতে যাই, শুরুতে আমি অনেক খারাপ করব। সো তুমি শুরুতে ফেলিউরটা একটু নিতে হবে, এখানে ইগো দেখালে চলবে না, তুমি এক্সপার্ট না মেনে নাও, তুমি মেনে নাও আমি একটা ছাগল, আমি কিচ্ছু পারি না, দেন ইউ কিপ অন ট্রাইং। কেমন? এখন 2 দিন তুমি খুব জোশ, ভাইয়া বলছে ভাই আমি কাঁপাই দিব, আমি ভোকাবুলারি লিস্ট বানাই ফেলবো, তারপর কি হবে জানো, উইদিন 2 উইকস তোমাদের 90 ভাগ হাল ছেড়ে দিবে। সো তোমার ভিতরে যদি ট্রাই করতে চাও ইউনিট ডিসিপ্লিন, অর্থাৎ এলোমেলো ভাবে একদিন 10 ঘন্টা ইংরেজি পড়বো তা না, আমি প্রতিদিন আধা ঘন্টা পড়বো, আমি ভোকাবুলারি পড়ি, এটা আমার অভ্যাস। আমার ফোনে ডিকশনারি আছে, আমি বুকমার্ক করে রাখি, আমি সুন্দর করে লিস্ট করে পড়ি। এন্ড দ্য সেকেন্ড ইজ কনসিস্টেন্সি, ধারাবাহিক ভাবে পড়া। এটা কিন্তু তুমি হাদিসও দেখবা যে আল্লাহ তাআলা সারা রাত জেগে নামাজ পড়তেছো এটা না, ইবাদতটা হয়তো পরিমাণে সামান্য কিছু, 2 রাকাত নফল, 2 রাকাত তাহাজ্জুদ, কিন্তু নিয়মিত করো, এই ইবাদতগুলো আল্লাহ বেশি পছন্দ করেন। কনসিস্টেন্সি, তাহলে এই দুইটা যদি থাকে তাহলে তোমার ইংলিশ ইমপ্রুভ হবে। 3 মাস পরে দেখবো অনেক ভালো করতেছো। আর যদি না করো, ভাইয়া আমি তো পারি না, ভাইয়া আমার কি হবে, আমি তো লিখতে গেলে ভাই বাংলায় লিখতে পারি ইংরেজিতে পারি না, হাই 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 করতে থাকবা। আমি খাওয়া দিতে পারবো? পারবো না। তো তুমি যদি জিমে গিয়ে বডি বানাইতে চাও, তোমার ভাই ব্যায়াম করতে হবে। আমরা তো মানে দেখাইতে পারি এই যে এইভাবে ডাম্বেলটা মারবা, বাট তোমারই তো মারতে হবে। ইংলিশে যদি শিখতে চাও ভাই তোমারই শিখতে হবে, আমরা দেখাই দিলাম কিন্তু কাজটা তোমার করতে হবে। আচ্ছা এরপরে চলো, এগুলো আমার মনে হয় না পড়ে শোনানোর তেমন কিছু আছে, তারপর আমরা ঝটপট দেখবো টি স্টল, প্রশ্ন দেখার কোনো দরকার নাই। এগুলো আমরা কোনগুলো দেখতেছি আজকে, জাস্ট সবচেয়ে বেশিবার দেখছি মোটামুটি পরীক্ষা আসে ওগুলো দেখতেছি। কমন সেন্স খাটাই, এখন আর কমেন্ট অন করব না, কারণ এখন হলে আমরা জাস্ট শুনবো, পরে যদি আমাদের পার্টিসিপেশনের জায়গা থাকলে তখন অন করব। টি স্টল কি, ডেফিনিশন দিচ্ছে শুরুতে। কি টি স্টল মানে কি, ছোট্ট একটা ঝুপড়ি দোকানের মতো। এটা তো আর ভাই স্বপ্ন বা ধরো যে কি বলে আড়ং এগোরার মতো হবে না, ইজ এ স্মল শপ। কমন সেন্স। এটা কই থাকে, কারা খায় এখানে? এটা গুলশানে বড় বড় মানে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কর্মকর্তা খায় না, পথচারীরা খায়। টি ইজ মেইনলি সোল্ড ফর দ্য প্যাসার্স বাই, তাই না? কারা আসে এখানে? ছাত্ররা আসে, তারপর এমনি মানুষজন, রাস্তার মানুষজন বা অফিসের মানুষজন আসে। কি লিখছে, ইট ইজ এ কমন প্লেস ফর অল ক্লাসেস অফ পিপল। ও কিন্তু টি স্টোরের ডেফিনিশন হয় না, তাই না? এটা তো আর ক্রিপ্টো কারেন্সি না। সো ও কিন্তু সুন্দর করে ব্যাখ্যাটা দিচ্ছে। কিভাবে দিচ্ছে? টি স্টল ছোট্ট দোকান, এটাতে মূলত এটা কোথায় থাকে, এটা হলো যে পথচারীদের জন্য চা বিক্রি করে। কারা এখানে আসে? সব ধরনের মানুষ আসে। সুন্দর ডেফিনিশন 2-3টা লাইনে ব্যাখ্যা করছে। এইবারও ব্যাখ্যা করবে, চলো দেখি। যে আমরা যদি ভাবি কোথায় থাকে জিনিসটা, ওই যে ওয়ার, এটা কি গুলশানে ইউডি মার্টের বিল্ডিং এর ভিতরে পাবা না, ওইটা গুলশান মোড়ে আসলে একটা রাস্তার মোড়ে একটা ফুটপাতে পাবা। কোথায় থাকে? জাংশন পয়েন্ট গুলাতে থাকে, রাস্তার মোড়ে। চলো দেখি। ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড এট দ্য টার্ন, এই যে মোড়ে থাকে। কোথায়? রাস্তার মোড়ে, বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে। কেন? কমন পিপল আর এভার, যেখানে মানুষ থাকে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো, আমরা বুঝলাম যে এটা কই কই থাকে। আচ্ছা এখানে কখন খাইতে পারবো? এটা কি আমি ভোর রাত 2টা বাজে গেলে পাবো? চলো একটু দেখি। ইট ওপেন্স আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজেস এট লেট নাইট। খুবই ভালো, কই থাকে, কখন খোলা সবই জানলাম, কিন্তু এখানে গিয়ে কি পাবো আমি ভাই? তুমি চিন্তা করো যে আফ্রিকা থেকে একটা লোক আসে, সে বাংলাদেশে কিচ্ছু জানে না, তুমি তারা বলতেছো ভাই চায়ের দোকান আছে, সে খুব আগ্রহী, ভাই টি স্টল কি জিনিস, তুমি তারা ব্যাখ্যা করতেছো। তুমি এটা ওইভাবে চিন্তা করো, মুখস্থ বাদ দাও। কি থাকে এখানে? এখানে গেলে ভাই আপনি খাইতে পারবেন একদম চমৎকার কেএফসি ফ্রাইড চিকেন। না, ফ্রাইড চিকেন পাবা না। কি পাবা অ্যাকচুয়ালি? টি স্টলে টি পাবা, টি পাইলাম। শুধু কি টি খায় না, কমন পিপল নাস্তা করতে আসে, অনেকে পোলা পাইন নর্ডমে থাকতে দেখতাম যে বাসা থেকে মানে মেসে থাকে, খাওয়া দাওয়া করতে পারে না, এখানে এসে নাস্তা কি দিয়ে করতো? ওই বান রুটি, তাই না, বিস্কিট, তারপর কেক থাকতে পারে, কলা, বেনানা, তাই না? তারপর কি থাকবে? 2 জন থাকবে বিড়ি খাবে, তাহলে তারপর একটু ওই যে সিগারেট থাকবে। মোটামুটি 5টা আইটেম হয়ে গেল কিন্তু আমার।
চলো দেখি ওরা কি লিখছে। বিস্কিট, ব্রেড, ব্যানানা, বেটেল লিফ, পানও থাকে। এটা তো ভাই ঢাকা শহরে একটু কমই থাকে, বাট থাকতে পারে। এন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ হ্যান্ডমেড স্ন্যাক্স, হাতে বানানো খাবার, তাই না, অলসো অ্যাভেলেবল দেয়ার। আচ্ছা তাহলে তো খুবই ভালো হইলো, কি কি খাবার পাবো জানলাম, কিন্তু ভাই মানে কিভাবে খাবো? এখানে খাবার কি মানে লাইনে দাঁড়ায় কিনতে হয়, নাকি কিনে ওখানে খাইতে পারবো না, এটা বাসায় নিয়ে আসতে হবে? অ্যারেঞ্জমেন্টটা কি কি থাকে এখানে? দেয়ার আর বেঞ্চেস, তাই না, কিছু বেঞ্চেস থাকে, সবাই এখানে বসে বসে আড্ডা দেওয়ার খাইতে থাকে। চলো দেখি কি লিখছো। ইট ইজ ফার্নিশ, এটা সাজানো হয় বা সজ্জিত হয়, সাম বেঞ্চেস এন্ড টেবলস। কারা দেয়? আ বয় ইজ এমপ্লয়েড ইন আ টি স্টোর টু সার্ভ দ্য পিপল। একটা ছোকরা, একটা ছেলে থাকে, সবাই দেয়। ম্যানেজার বা ক্যাশ বক্সে থাকে, সে মানুষের থেকে টাকা পয়সা নেয়। ও কিন্তু খুব স্বাভাবিক ভাবে মানে ও জাস্ট বলে দিতেছে, বর্ণনা করতেছে। আচ্ছা এরপরে কি আসে চলো আমরা দেখি। কারা যায় ওইখানে খাইতে? পিপল হু কাম টু স্টল। আচ্ছা মানুষ এখানে খাইতে যায় ভাই, এটা মানে রেস্টুরেন্টের মতো যে একটু চাটা খাইলাম আর এসে উঠাই দেবে, ভাই উঠেন উঠেন? না, মানুষের আড্ডা দেয়, তাই না, চায়ের কাপে ঝড় উঠে। তারা ভাই দিন দুনিয়া রাজনীতি বলে উদ্ধার করে ফেলে সবকিছু, ঠিক কিনা? এই যে চলো দেখি, পিপল হু কাম টু এ টি স্টল ইউজুয়ালি ডু নট লিভ ইমিডিয়েটলি, সাথে সাথে যায় না। আফটার টেকিং আ কাপ অফ টি দে রিফ্রেশ দেমসেলভস। আর তারপর কি করে? সোশ্যাল ডিসপিউটস, তাই না, বিবাদ ঝগড়াঝাটি। আরে ভাই আপনি কি বলেন, আর্জেন্টিনা এবার জিতবে, ঝগড়াঝাটি করে। পলিটিক্স নিয়ে বলে, কালচারাল অ্যাফেয়ার্স নিয়ে বলে। ঠিক আছে, কমেন্ট একটু অন করি এবার। এখানে যেহেতু অনেকগুলো জায়গা আছে, টি স্টল নিয়ে তোমার যদি আর কিছু জানানো থাকে আফ্রিকার ওই মানুষটারে তুমি একটু বলো। আমরা সব শুনছি টি স্টল রাস্তার মোড়ে থাকে, বাস স্টেশন, ট্রেন স্টেশন। এটা সকালে খুলে রাতে বন্ধ হয়। এখানে পান পাতা, কেক, চা, বিস্কিট এগুলা বিক্রি হয়। এখানে একটা ছেলে থাকে, ও তোমাদের সার্ভ করে। একটা ম্যানেজার থাকে ক্যাশ বক্সে বসা। এখানে মানুষ বসে বসে আড্ডা দেয়, চা খায়। এর বাইরে কি হয় চলো তো একটু দেখি। আমরা এখানে একটু দু একটা লাইন নিজে লিখে, জাহিদ যে খুব মন খারাপ করার কথা বলতেছে, হ্যাঁ একটু লিখি। জাহিদ ডিপ্রেস কথাবার্তা বলে লাভ নাই। চলো আমরা এখানে দুই একটা লাইন লিখে টি স্টল নিয়ে তোমার কি অ্যাড করার আছে নিজে থেকে ঝটপট। ইট ইজ অলসো গট মিনি, একটু উপরে উঠে কি জানি লিখছো, আমি মিস করে গেছি। আহ আরো উপরে মিনি সংসদ। আরে জোস, জুবাইর ভালো বলছো। হ্যাঁ আমরা বলতে পারি এটা একটা মিনি পার্লামেন্ট। কারণ ভাই বাংলাদেশের মানুষ মার্শাল্লাহ মানে ইনকামও নাই, কিছুই নাই, কিন্তু রাজনীতি নিয়ে বয়ান মারতে পারে সেই লেভেলে, তাই না? আর কি আছে? চিকেন ফ্রাই কেন বললেন, খাইতে ইচ্ছা করতেছে? আরে আচ্ছা ঠিক আছে, খাবো ইনশাল্লাহ, সবাই মিলে একদিন খাবো। তো আপনি চুপি চুপি খেয়ে নিন। আর কি আছে ভাই? দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আসলে সবচেয়ে পপুলার ড্রিঙ্ক হইলো এইটা, পানি। বাট ঠিক আছে, চাও অনেক পপুলার, পানির পরেই সম্ভবত। একটা কমেন্টও নাই চায়ের দোকানে কিছু বলো না ভাই তোমরা। তাই সবাই অনেক পশ মানুষ চায়ের দোকানে যাও না কখনো। দেয়ার অলসো স্টোভ টু কুক ফুডস। আচ্ছা এটা ভালো বলছো, বাট স্টোভে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর কি আছে? ইজ এ কমন সাইট ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা টু ফাইন্ড আউট স্টোর ইউ ক্যান চেক লোকাল মার্কেটস। আচ্ছা হ্যাঁ, আর তুমি লোকাল মার্কেটে যাইতে পারো। ওয়াটার বাউল, সবাই খেলে বলতেছে চায়ের দোকানে কি কি থাকে, পানির পাত্র থাকে, এই থাকে সেই থাকে, এগুলো না। যেমন আমরা কি বলতে পারি জানো, যে ইউ ক্যান হ্যাভ you can have a discussion with your friends at a tea stall. You can talk about your studies. বন্ধুদের সাথে আমরা বসে কি করি, যে প্রায় পড়াশোনা আসলে করি না, বাট মাঝে মধ্যে নর্ডেমে হইতো যে ল্যাবরেটরি, ল্যাবের খাতাটাতে এগুলো আমরা ওইখানে বসে কিন্তু সলভ করতাম। আর কি আছে? চায়ের দোকান কাঠ দিয়ে তৈরি হয়। কেন ভাই কাঠ দিয়েই কেন তৈরি হইতে হবে, আর অন্য কিছু দিয়ে তো তৈরি। নন সুন্দর বলছে, টি স্টল ইজ আ পার্ট এন্ড পার্সেল অফ বেঙ্গলি লাইফ। এটা একটা সুন্দর, এই যে একটা ফ্রেজ ইউজ করছে, ফ্রেজ সুন্দর সুন্দর ইউজ করবা, মার্ক বাড়বে। কেমন সুন্দর হয়েছে এটা। আর সবাই খেলে মিনি স্টেডিয়াম, মিনি সংসদ, ওইটা ভাই 10 জন কমেন্ট করে ফেলছে, আর কিছু নাই। তারপর হলো সিলেট ইজ প্লেস ওয়্যার ভেরিয়াস কাইন্ডস অফ টি আর ক্রিয়েট। সুন্দর হয়েছে, সিলেটে অনেক ধরনের চা পাওয়া যায় ভালো, বাট টি স্টলের সাথে ঠিক পুরোপুরি গেল না। ইউজুয়ালি ইট ইজ আ ডার্টি প্লেস। আচ্ছা মারুফ তো একদম পচাই দিচ্ছে। অফেন দ্য ডিসকাশন টার্নস ইনটু হট সিচুয়েশন। আচ্ছা অনেক ঝগড়া হয়। ইজ আ নয়েজি প্লেস। আচ্ছা অনেক গোলমাল হয়। এই যে একটু উপরে এই যে ঈশিতা খুব সুন্দর বলছে, ম্যাস পিপল আর ওয়াচিং টিভি এন্ড নিউজ। ট্রাস্ট মি, শাকিব খানের আমরা এত গালি দেই যে আরে এই লোকটা তো খ্যাত এই সেই। তুমি গ্রামে যাবা দেখবা সবাই মিলে চায়ের দোকানে বসে চা খেতে খেতে শাকিব খানের সিনেমা দেখে। এই জন্য নাম্বার ওয়ান শাকিব খান। গ্রামের মানুষ 80% বাংলাদেশে ওরা সবাই শাকিব খানের সিনেমা দেখে। এটা ভালো বলছে, সবাই কিন্তু ওখানে চা খায়। তারপর কি হয় সাধারণত? ইউজুয়ালি পিপল কাম ফ্রম অফিস অর ওয়ার্ক
and spend their leisure in tea stall during afternoon or in the evening. গ্রামে দেখবা যে বাবা বা এরকম বুড়া যারা ওই ভাই বিয়ে করে এসে চায়ের দোকানে ঘন্টা ঘন্টা আড্ডা দেয়, এটা লিখতে পারি। জুলকারনাইন কি লিখছে, those have no work, কাজ নাই, খায় দেয়, খালি আড্ডা দেয়, বসে বসে টি স্টোরে টিভি দেখে। খুবই ভালো বলছো, একটু পচাই দিচ্ছো, ঠিক আছে কথাটা। তারপর জাফরি লিখছে while taking the tea they go and gossip in gaps only WhatsApp এরকম বেরি সংসদ। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমরা বুঝলাম। এবার আমরা তাহলে বন্ধ করি। রিয়াদের চায়ের দোকানে সো বলছে ভাই আমি সবার কথার সাথে একমত, আমি প্রত্যক্ষদর্শী, খুবই ভালো। তাহলে কি হইলো, লাস্টে কি আছে, ইনফ্যাক্ট আমরা সহমতি দিচ্ছি, টি স্টল নাউএডেজ ইম্পর্টেন্ট প্লেস, সোশ্যাল গ্যাদারিং, হ্যান ত্যান। তাহলে কি হলো, দেখছো যে নিজে নিজে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারছি। সো যখন তুমি লিখতে যাবা এটা মাথায় রাখবা, ভাই একদম শুরু করে দিই না, এটা করো না। 30 সেকেন্ড 1 মিনিট সময় নাও। তুমি কিন্তু লিখবে 2.5 পৃষ্ঠায়, সেখানে গিজিবিজি করে লিখে ইস এটা তো লিখি না, এখন কি করি, এটা করো না। তোমার শুরুটা শেষটা সুন্দর হইতে হবে, তাই না, খুব অ্যাট্রাকটিভ হইতে হবে। সো তুমি ওইভাবে যে একটা শব্দ, যে পার্ট এন্ড পার্সেল, বেগার ডেসক্রিপশন, ক্রাইং নিডস, একটা ফ্রেজ ইউজ করলা, তাই না, একটু ভারী কি ভোকাবুলারি ইউজ করলা, টিচার দেখে মানে বসে বসে দাঁড়ায় গেলেন যে কিরে ভাই কি লিখলো এই পোলাটা, কেমন লিখলো এরকম সুন্দর শব্দ, টিচার একটু মানে অবাক হয়ে গেলেন। এরকম কিছু করো, একটু সময় না, একটু ভাবো। তারপর তুমি একটু ভাবো যে আচ্ছা আমার লেখার প্যাটার্নটা, চায়ের দোকান কই থাকে, আচ্ছা এটা কখন খুলে, আচ্ছা কি কি খাবার থাকে, আচ্ছা মাইন্ড সেখানে কি করে, একটু ভাবো। দরকার পেন্সিল দিয়ে প্রশ্নে বা কোথাও একটু দাগ দিয়ে দিয়ে রাখো এগুলা। তারপর তুমি লেখা শুরু করো, গুছানো হবে। বাট এলোমেলো চৌধুরী হাসান মুখস্থ করে লিখবা কিন্তু ওই যে বললাম যে এভারেজ পারফরমেন্স। সো টি স্টল গেল। আমরা ট্রাফিক জ্যাম এত কমন, এটা পড়ারই কোনো দরকার নাই, পিপিটি তোমাদের দিয়ে দেওয়া আছে, কারো যদি ইচ্ছা করে যে এমনি করে মুখস্থ করে ফেলবা, খুব সুন্দর হবে, ঠিক আছে। সো কথা হলো এইটাই যে এটা পড়ানো কিছুই নাই, জানা জিনিস। আমরা কম্পোজিশনে যদি একটু যাই, হ্যাঁ একদম আগুন জ্বালায় দিয়ে একটা কম্পোজিশন যদি আমরা লিখতে চাই তাহলে কি করব, সেটা একটু ভাবার বিষয় নাকি। আমরা তো এটাই চাই যে দেখে একদম টিচার মানে খাতায় আগুন ধরে যাবে, ঝাঁকানাক একটা ব্যাপার হবে। ও বাবা দেখছো কয় জায়গায় আসছে, কতগুলো জায়গায় আসছে, মাই ফেভারিট হবি, ফাটাই ফেলছে পুরো। এখন কথা হইলো যে কিছু ব্যাপার আছে যখন এম ইন লাইফ বলে সবাই লিখে আমি ভাই ডাক্তার হবো, ডাক্তার আমি দরকার প্রাইভেটে পড়বো, 20 লাখ টাকা দিয়ে ডাক্তার হবো, তারপর আমি গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে আমি গরিব মানুষের সেবা করবো সারাদিন, তাই না, সবাই এটা লিখে। তারপর যদি হবে বলে ভাই আমি বাগান করব, ভাই আমি ঢাকা শহরে থাকি, 20 তলায় থাকি, মাটি দেখিও না কোনোদিন, কিন্তু আমি বাগান করবো। সো ঠিক আছে, এই জিনিসগুলো আমার কথা ওইটা, রিস্ক নেওয়ার দরকার নাই, ইজি যেটা ইজিটাই লিখে দিব। আর তুমি বলতে পারো ভাই আমার হবি হইলো কি করা, যে প্র্যাঙ্ক ভিডিও বানানো, আর এটা তো খুব ভালো কিছু হয় না, তাই না, যে সত্যিকারের হবি কি, আমার হবি হলো ভাই পাবজি খেলি, তাই তো খুব একটা ভালো কিছু হবে না। সো গার্ডেনিং দিতে পারো, আমার মনে হয় না এটা খুব একটা পড়ে শোনানোর কিছু আছে। এখানে কি করছে, ছোট্ট করে তোমার স্ট্রাকচারটা দেখাইছে, তাই তো, ফিউচার আমি শিওর 100% গ্যারান্টি ডাক্তার হবে, এটা কি লিখছে, দে সাফার ফ্রম ডিজিজেস, আমি গ্রামে যাব, পুয়ার এন্ড ইলিটারেট ভিলেজার্স, আমি এমবিবিএস করব, খুবই ভালো। আচ্ছা আমরা মাই হবি গার্ডেনিং এজ মাই পুরোটা একটু দেখি, খেয়াল করে দেখো যে শুরুতেই কিন্তু ডেফিনিশন দেয় নাই, একটু ভুংচুং, তাই না, একটু ভুগিচুগে বলছে, কি বলছে, আচ্ছা দিচ্ছে কিন্তু একটু কাব্যিক ভাবে লিখছে। দেখো, হবি মিন্স অ্যান ইন্টারেস্টিং অকুপেশন পারসুট ফর রিক্রিয়েশন, নট ফর আর্নিং মানি। কঠিন করে লিখছে না, একটু চোখে লাগতেছে না, ইট ইজ এ শর্ট প্যাস টাইম, ও বাবা শব্দটাই তো অনেক কঠিন, দ্যাট ওয়ান পারসুস ইন হুইচ হি অর শি টেকস এ গ্রেট ডিলাইট। দেখছো কঠিন শব্দ, ইট ইজ নেসেসারি ফর মেন্টাল রেস্ট এন্ড রিক্রিয়েশন। সো এই যে ব্যাপারগুলা যে একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করছে, একটু সুন্দর হয়েছে। এবং প্যারাগ্রাফ হয়তো ছোট্ট করে এক লাইনে লিখছে, এখানে একটু বড় করে লিখছে, কেন ভাই আমার তো 3.5 পৃষ্ঠা ভরাইতে হবে, আমি যদি লিখি হবি মিন্স সামথিং ইউ ডু অ্যাজ ইউর প্যাশন, শেষ। বাট একটু বড় করলে ভালো হয় না, এই যে এত ডিলাইট প্যাস টাইম হ্যান ত্যান হয়েছে, একটু ভালো লাগতেছে। সো কম্পোজিশনে আমরা একই কাজ করব, যে প্যারাগ্রাফের মধ্যে স্ট্রাকচার, শুরুতে ডেফিনিশন, কিন্তু আগে পরে একটু ভুজুং বাজুং অ্যাড করে দিব, কেমন, তাহলে লেখাটা একটু সুন্দর হবে। সো চলো এরপরে কি আছে, ডিফারেন্ট পিপল আর ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্ট, সো দে হ্যাভ ডিফারেন্ট হবিস, খুব স্বাভাবিক। দে ভ্যারাইটিস অফ হবিস, অনেক রকম আছে কি,
গার্ডেনিং, বুক কিপিং, কাইট ফ্লাইং, হ্যান ত্যান, স্ট্যাম্প কালেকশন। ও কিন্তু এই যে সবসময় আমরা একটা কি করি, এক্সাম্পল দিই, তাই না? ব্যাখ্যাতে গেলে ব্যাখ্যা শুরু করা মানেই হলো আমরা প্রচুর এক্সাম্পল দিব, তাহলে আমার লেখাটা বড় হবে। ধরো এগুলাই কিন্তু তুমি 2 লাইন ধরে লিখতে পারবা, আমার টিচার কিছু বলতে পারবেন না যে না ঠিক আছে এক্সাম্পল দিচ্ছে, ভালো তো, তাই না? ধরো এখানে আমরা একটা লাইন অ্যাড করতে পারতাম যে বাট অ্যাসাইড ফ্রম দিস ট্র্যাডিশনাল হবিস, ভাই জীবনে কেউ এখন চিঠি লিখে চিঠি পাঠায় স্ট্যাম্প কালেকশন কোথায় করবে? এটা এখন কেউ করে? এগুলো ট্র্যাডিশনাল হবিস। উই অলসো হ্যাভ মডার্ন হবিস সাচ অ্যাজ প্লেইং ভিডিও গেমস অর ওই যে ক্রিপ্টোকারেন্সি। এটা অবশ্য হবি ঠিক বলা যায় না, বাট হবি বলা যায় যে টেকনোলজিক্যাল হবিস। তারপরে কি বলা যেতে পারে, ধরো যে ফিজিক্যাল এক্সারসাইজ, এই সেই, মানে তুমি একটু 2-3 লাইন নিজের মতো করে অ্যাড করলা যে আধুনিক যুগে কি হয়। ঠিক আছে, বললাম। এবার আমি আমার কথায় আসবো। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আচ্ছা, খুবই ভালো। এখন তুমি কি এরপরেই বলবা যে ভাই আমি কিন্তু সবজির বাগান করি, কুমড়া ফুল আর শাপলা ফুল? না, তোমার ফেভারিট হবি কেন তুমি একটু ব্যাখ্যা করবা। ওই যে হু, হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ, কেন তোমার ফেভারিট? বলবা যে ভাই এটা আমার হৃদয়টা, অন্তরটা একদম আনন্দে ভরপুর করে তুলে, এত শান্তি পাই। চলো একটু বলি, কি বলা যেতে পারে, একদম নিজের মতো বানায় বলি। কেন গার্ডেনিং ভালো? বিকজ ইট হেল্পস আস টু গেট ক্লোজ টু নেচার, তাই না? নেচার হিলস আওয়ার পেইন, ইট মেক্স আস ফিল রিফ্রেশড, সজীব করে তোলে, দুঃখগুলো ভুলিয়ে তুলে, তাই না? ইট অলসো গিভস আস এন হেলদি লাইফ, একটা স্বাস্থ্যকর জীবন পাই। এরপর তুমি আরো কি বলতে পারো যে স্পেন্ডিং টাইম উইথ নেচার freshes my mind from the stress and helps me focus in my studies. আমার মনটাকে হালকা করে তুলে পড়াশোনায় ফোকাস করতে সাহায্য করে। আরো কি বলতে পারো? It also helps me to connect with other people who also have similar hobbies of gardening. আরো যারা বাগান নিয়ে করে ফেসবুক গ্রুপ আছে, সবাই হলো ছাদে বাগান করার ছবি দেয়, ওদের সাথে আমি কমেন্ট করি, করতে করতে একজনের প্রেম হয়ে গেছে। এই যে তুমি কানেকশন করতেছো সবার সাথে, ঠিক কিনা? তারপর তুমি বললা ইট অলসো হেল্পস মি টু ক্রিয়েট মাই ওন বিজনেস। আমি হলাম ভাই ড্রাগন ফলের চারা বিক্রি করে ভাই লাখপতি হয়ে গেলাম, তাই না? তাহলে কতগুলো জিনিস তুমি বাইর করতে পারতেছো যে ভাই আমি বাগান করে কিন্তু তলে তলে কাহিনী করে ফেলতেছি। এটা বলো। বলতে পারি ইট অলসো হেল্পস মি টু গেইন ফেম। ফেসবুক পেজে আমি ভিডিও বানাই তো ভাই ভাইরাল হয়ে, এটা পাকনামি হয়ে যায়, আমি কথা কথা হিসেবে বললাম, যে তোমার রেপুটেশন বিল্ড করা, তোমার টাকা পয়সা ইনকাম করা, তোমার মানুষের সাথে খাতির করা, তোমার হলো সোশ্যালাইজেশন করা, তোমার মন ভালো করা, মনকে ফ্রেশ রাখা, তুমি ভাই ধরো যে পড়াশোনায় ফোকাস করো, সবখানে তোমার স্বাস্থ্য ভালো রাখা, তুমি মোটামুটি সবই ঢুকাইতেছো এই বাগান করে, তুমি জীবনের সব উদ্ধার করে ফেলছো, ঠিক কিনা? তুমি ও দেখো কি লিখছে, মাই জয় নোজ নো বাউন্ডস এট দ্য সাইড অফ দ্য প্ল্যান্টস ইন ফুল ব্লসমস। ফুল ফুটে আর আমার মনে আনন্দ ফোটে, তাই না? আমার বন্ধুরা এসে সবাই তালি দেয় যে আরে সুন্দর হয়েছে বাগান। এটা আমার আনন্দ দেয় না, এটা আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ও খুব ছোট্ট করে লিখছে স্ট্রাকচার, তুমি এখানে 10টা পয়েন্ট অ্যাড করো, সুন্দর হবে। এরপর তুমি নেক্সট পয়েন্টে যাও যে ভাই সবে বুঝলাম তোমার বাগান তো অসাধারণ, একটু বাগানের বর্ণনা দাও, বাগানে কি আছে, কই বাগানটা ভাই? এটাকে হাতের ঝিলে করছো না 300 ফিটে করছো, না তোমার বাসার ছাদে করছো, না বারান্দায় করছো? চলো এটা দেখি। আমার গার্ডেন হলো আমার রিডিং রুমে। আচ্ছা না কি বলে রিডিং রুমে, রিডিং রুমের সামনে, তাই না? সে 2 বছর আগে বানাইছে, বিশাল বড় 30 ফিট লম্বা 20 ফিট ওয়াইড ফুটবল মাঠ বানায় রাখছে সে। সেখানে কি আছে? ফুলের চারা আছে সেখানে, গোলাপ, চাপা, শেফালি, বেলি, মানে একটা পুরো নার্সারি বানায় রাখছে সে। হ্যাঁ, তারপর সবজি আবার সে ফলাইতেছে, মানে পুরো সুন্দরবনের একটা অংশ মোটামুটি সে তার বাগানে ধরে রাখছে। সে কি জানি ডাটা, তারপর বাঁধাকপি, তারপর ফুলকপি সবই রাখছে। সে তার মারে রান্না করার জন্য ফুলকপি দেয়, তার মা খুব খুশি হয়ে যায়। এবং কি হয়, এটা খাইলে তার শরীর ভালো থাকে। তাহলে তুমি খেয়াল করে দেখো যে আমরা যদি আবারও কম্পোজিশনকে ভাগ করি, তুমি ভাই চৌধুরী হোসেন মুখস্থ করতে পারো, খুবই ভালো, স্ট্রাকচারটা শিখবা। তারপর তুমি নিজে থেকে কিছু অ্যাড করো, ওই স্ট্যাম্প কালেকশন কেউ করে না। হ্যাঁ, তো তুমি নিজের মতো করে অ্যাড করো যে ভাই এখন তো আরো অনেক আধুনিক হবি আছে, কিছু দাও নিজে থেকে। তারপর বাগানে কি কি, ও হইলো যে সবজি ফলায়, তুমি তো অন্য কিছু, তুমি ড্রাগন ফলানো, ওইটা তো ফলাইতে পারো, তাই না? এই যে নিজের মতো একটা অ্যাড করবো, সুন্দর হবে। আচ্ছা, এরপরে আরেকটা দেখি, মাই প্রফেশন। আচ্ছা ভাই এটা কি আদৌ পড়ার দরকার আছে কিনা আমি জানি না। আচ্ছা একটু কমেন্টটা আবার অন করি যে তোমাদের অ্যাকচুয়ালি মানে এইম ইন লাইফটা কি, লাইফে কি করতে চাও, মানে খালি বলো না ভাই ইঞ্জিনিয়ার।
একটু দেখতে চাই জেনুইনলি কি হইতে চাও। এখানে অনেক কিছু লিখছে, ওয়ান্স এগেন আমার মনে হয় না পড়ে শোনানো তেমন কিছু আছে। সুন্দর সুন্দর কথা, ডাক্তার হবে, গ্রামে যাবে, গ্রামে গিয়ে মানুষের সেবা করবে, এই ইঞ্জিনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার ডাক্তার, একজন নিউজ রিডার হইতে চায়, জোস। তারপর কি হইতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়, খুবই ভালো। সিভিতে লিখবা যে তুমি কি করো ভাই, মানুষের মতো মানুষ, তারা দেবে, তোমার অনেক টাকা দেবে। আচ্ছা, ডক্টর হইতে চাই, বুক কিপার হইতে চাই, ম্যাজিস্ট্রেট হইতে চাই, ফুটবল, ফুটবল আর হবে না, সে নিজে একটা ফুটবল হবে। হ্যাঁ, তোমার সবাই বিশ্বকাপে তোমার লাথি বেড়ে বেড়ে খেলবে। ও হ্যাঁ, এখন ঠিক হয়েছে, ফুটবল অ্যাক্টর হবে, কেউ ইউটিউবার হবে না, অন্টারপ্রেনার হবে না, কুংফু মাস্টার, জোস, আই লাভ ইট। একজন রিক্সা চালক হবে, তুমি রিক্সা চালাতে চালাতে নিজের রিক্সা একটা গ্যারাজ দিয়ে ফেলবা, বুঝছো, সবাই তোমার থেকে বাড়ানো রিক্সা চালাবে। একজন ম্যাজিশিয়ান হইতে চাই, একজন সিম্পল ভাই আমি এত যা আমি টাকা কামাইতে চাই, যে আপনার টাকা কামাইতে চাই, এটাও ভালো। অ্যাস্ট্রোনমার হইতে চায়, খুবই ভালো, আকাশে উড়বা। ফ্রিল্যান্সার হইতে চায়, কেমিস্ট হইতে চায়, একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, জোস, এই তো এগুলো হইতে চাই, তাই না, যেরকম করে করে চাবা। তো ঠিক আছে, খুবই ভালো হচ্ছে, আমরা আবার একটু বন্ধ করে দিই। হ্যাঁ, শোনো, তুমি কুংফু মাস্টার হইতে চাও আর ফ্রিল্যান্সার হইতে চাও, দিন শেষে রচনা আসলে ডাক্তারি লিখো, এটা সেফ। আর তুমি যদি চাও যে ব্যতিক্রম হইতে, তাহলে তুমি বলতে পারো যে না, আমি একজন ফ্রিল্যান্সার হব, এটাতে তুমি অবশ্যই মার্ক বেশি পেতে পারো, কারণ ট্রাস্ট মি, এটা পরীক্ষা আসলে কেউ ফ্রিল্যান্সার লিখবে না। তুমি যদি সুন্দর করে বলতে পারো যে চলো আমরা কিছু তথ্য বলি, যদি ফ্রিল্যান্সিংটাই ধরি, এই যে একটু খবরের কাগজ না পড়া উচিত, তোমরা যে বলতেছো ভাই আমি তো ইংরেজি পারি না কিছু। How I started learning English is by watching CNN and BBC. That was back in 2015. I just got into the varsity and I realized I'm very poor at my fluency. I could not do well in my presentations. So I realized I have to get used to it. দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। And back in that time, কি হচ্ছিল বলতো? US election, ডোনাল্ড ট্রাম্প, তাই না? প্রথমবার কি প্রাইমারি ইলেকশন হয়, যে ও তো ছিল রিপাবলিকান, রিপাবলিকান সবার ভিতরে ডিবেট হবে, সেখানে যে জিতবে, ও সেখানে জিতছে। তারপর হলো ডেমোক্রেট আর রিপাবলিকানদের ভিতরে, তাই না, ডোনাল্ড ট্রাম্প আর হিলারি, ওইখানেও জিতছে। And it went on for nearly an entire year. And I totally followed it. পুরোটা আমি দেখছি, প্রতিদিন আমি দেখতাম টিভিতে। এই যে একটা জিনিস দেখা, আমি রেসলিং দেখি, রেসলিং আমার খুব ভালো লাগে। সো তুমি ফুটবল দেখো, রেসলিং দেখো, ক্রিকেট দেখো, খবর দেখো, রাজনীতি দেখো, কমেন্টারিটা শুনবা, ঠিক আছে, এগুলো শুনতে হবে। এবং কি পড়বা, ডেইলি স্টার একটু পড়বা, ডেইলি স্টার তো সহজে পারবা না পড়তে, একটু কষ্ট হবে পড়তে, বাট দেখবা যে এই শব্দগুলো পারো না, একটু নোট করবা। শুরুতে ক্লাসে বসে একটা খাতার কলমটা নিয়ে বসতে, একটু নোট করবা, তাহলে হবে কি জানো, এই যে ফ্রিল্যান্সিং, লেট মি গিভ ইউ সাম ইনফরমেশন। নাম্বার 1, which country earns the most from their freelancers? If I'm not mistaken, it's India. Billions of dollars. Bangladesh is among top 10, if I'm not mistaken. Once again, I think overall Bangladesh has earned more than $1 billion. $100 বেশি কিন্তু এখান থেকে কামাইছে। There are more than 7 lakh freelancers in our country. তার মানে কি, এটা একটা বুমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে, আমরা কিন্তু ভালো করতেছি। বাংলাদেশের মেইন প্রবলেম কি এই মুহূর্তে? ডলার ক্রাইসিস, তাই না, আমাদের কিন্তু ডলার সংকট চলতেছে। ডলার কোত্থেকে আসে? ওই টিকটক বানালে ডলার আসে না। Freelancers are a huge source of earning foreign currency of our country. তাহলে কি এটা কিন্তু খুব রেসপেক্টেবল প্রফেশন, তাই না? এখন তুমি এখানে আরো বলতে পারো ফ্রিল্যান্সদের মেইন প্রবলেম কি, এত টাকা আনে কিন্তু সরকার সাহায্য করে। পেপ্যালের মাধ্যমে হইলে কত সহজে টাকাটা পাইতাম, এটা আমাদের দেশে এখনো পর্যন্ত নাই, চিন্তাই করা যায় না। সো আমাদের হুদে অনেকগুলো ট্যাক্সে চলে যায় টাকা, এটা থাকলে অনেক ইজি হইতো। এই যে দেখো, আমি ফ্রিল্যান্সিং করি না, আমি ইঞ্জিনিয়ার না, আমি কিছুই জানি না, বাট জাস্ট একটু পেপার পড়ার জন্য বেসিক কিছু তথ্য কিন্তু আমি জানি। এবং যখন তুমি যে কোনো লেখা, তুমি কুংফু মাস্টার হও বা যেটাই হও, তুমি যখন কিছু তথ্য দিবা, ইনস্ট্যান্টলি ইট সেটস ইউর রাইটিং অ্যাপার্ট ফ্রম আদার পিপল। মনে আছে একটু আগে বলতেছিলাম যে ভাই, এই যে বায়ু দূষণ, পরিবেশ দূষণ রোধে কি করা উচিত, তোমরা বলতেছো সরকার অনেক কিছু করা উচিত, অনেক কিছু করা উচিত, কিন্তু কেউ বলতে পারতেছে না কি করা উচিত। পরে অনেকে বলছো, মাশাআল্লাহ। এই যে কি করা উচিত, তুমি যখন এগুলো উত্তর দিবা, তোমার লেখাটা সুন্দর হবে। বাগান করি না, বাগানে কি করি, কি ফলাই, সেটা করে আমার কি লাভ হয়, সবসময় প্রশ্নের উত্তর দিতে থাকবা, তাহলে লেখাটা সুন্দর হবে। লাস্টে কি আছে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ওয়ান্স এগেন লেটস ওপেন দ্য কমেন্ট সেকশন। তুমি আমারে বলো
তুমি যদি নিউজ পেপার নিয়মিত পড়ো কি কি বেনিফিট পাবা? হ্যাঁ, benefits of reading newspaper. Please make some very good comments. আমি এসেটা পড়ে শোনাবো না, পড়ে শোনানোর কিচ্ছু নাই, তোমরা নিজেরা পড়ে নিবা, আমি জাস্ট দেখতে চাই। ফাহমিদ জোস লিখছে আমি নোবেল পিস প্রাইজ পেতে চাই, পিটার ড্রুরি দ্য ফেমাস কমেন্টেটর তার মতো হইতে চাই, ভেরি গুড, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, গেইন নলেজ একজন লিখছে, নলেজ গ্যাদারিং, ঠিক আছে আমরা বলতে পারি নলেজ গ্যাদারিং, জোস, এটাই তো মেইন পারপাস। আর কি vocabulary improve, জোস, ইমপ্রুভমেন্ট, আমরা 10টা পয়েন্ট লিখবো এরকম সুন্দর। এক্সপার্ট ইন ইংলিশ, খুবই ভালো, এক্সপার্ট ইন ইংলিশ খুব সুন্দর হয়েছে। আর কি করা যায়? নো ইনফরমেশন মোটামুটি কভার হয়ে গেছে। রিক্রিয়েশন, সুন্দর, একজন খুব সুন্দর বলছে যে খবরের কাগজ কেজি দরে বিক্রি করা যায়, বাট ওইটা তো খুবই ভালো জিনিস, আমরা সবাই করি তাই না, আমাদের ছাত্রদের জন্য একটা খুচরো ইনকামের ব্যবস্থা, বাট মানে খবরের কাগজ পড়ে তো আর উপকার হয় না, বিক্রি করে উপকার হয়, এটা তো আলাদা, টাইম পাস করা যায়, রিক্রিয়েশন। হ্যাঁ, তুমি বলতে পারো যে লেজার অ্যাক্টিভিটি বা টাইম পাস, সুন্দর, তাই না, ভালোই লাগে বসে থাকলে একটা খবরের কাগজ নিয়ে বিনোদন পাতাটা পড়তে। ইংলিশ ঠিক আছে। একজন বলছে যে গ্লোবাল নলেজ, এক্স্যাক্টলি, গ্লোবাল অ্যাওয়ারনেস, আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে কি ঘটতেছে, ফিলিস্তিনে কি ঘটতেছে, আমেরিকান নির্বাচনে কমলা হ্যারিস কি করতেছে, তাই না, ডোনাল্ড ট্রাম্পের সাথে মারামারি, সেটা জানা যায়। তারপর কি করা যায়? উই ক্যান নো অ্যাবাউট দ্য এক্সপার্ট ইন রিডিং। হ্যাঁ, জোকস পড়তে পারে, আচ্ছা হ্যাঁ বলা যায় জোকস বা এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট। আর কি? ভাব দেখানো যায়, আচ্ছা খুবই ভালো, খুবই জোস। আচ্ছা ঠিক আছে, মেড ইন ইউ আইডিয়াস। শোনো, আমরা কমেন্টে তাহলে আবার বন্ধ করে দিই। এই যে দেখছো 1 2 3 4 5 6 7, 7টা পয়েন্ট আমরা নিজেরা বলছি, তুমি 7টা পয়েন্টে 7টা লাইন লিখলে তোমার কিন্তু আধা পৃষ্ঠা বেশি হয়ে যায়। ওয়ান্স এগেন এখানে দিয়ে দেয়াই আছে, সো তোমরা কি করবা, তোমরা অবশ্যই পিপিটিতে যা লেখা একটু দেখবা, কিন্তু এটা মাথায় রাখবা যে দিস ইজ জাস্ট দ্য স্ট্রাকচার। টিচাররা যে বলে বই থেকে মুখস্থ করতে, স্ট্রাকচার মুখস্থ করলা প্যারা নাই, বাট তুমি পরীক্ষায় কমন পড়লো কিনা ওইটা নিয়ে ভয় পাবা না। কেন? কারণ তুমি জানো যে ভাই আমি বানায় বানায় লিখতে পারি। যারা পারো না, লেখা শুরু করো। কিভাবে শুরু করবা দেখো, আমি কি দিছি হোমওয়ার্ক তোমাদেরকে। ও তার আগে কি বলছে, আচ্ছা খুবই ভালো, পারফেক্ট প্রিপারেশনের জন্য এলজিপিএ 5, 3,500 টাকা লিমিটেড টাইম অফার। সো তোমরা সবই জানো, সব ক্লাসে বলা হয়, আমার বলা কিচ্ছু নাই। যারা মনে করো যে পড়াশোনা সিরিয়াসলি করতে চাও, যত আগে শুরু করবা তত ভালো। সবাই কি করে মাঝখানে গিয়ে মনে আহা আরো আগে কেন এই ভুল করো না। যারা সিরিয়াস তারা চলে আসো, সিরিয়াসলি শুরু থেকে থাকো। আমার হোমওয়ার্ক আমি দিয়ে দেই। ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ভালো করবা, হ্যাঁ যারা পারো না আর কি, এইটা নিয়ে তুমি 1 পৃষ্ঠা লিখবা। কেমন? জাস্ট পয়েন্ট লিখবা যে ভাই আমি এটা করব, এটা করব, এটা করব। দ্যাটস ইউর হোমওয়ার্ক। সো যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, প্লিজ 1 পেজ লিখে অবশ্যই অবশ্যই গ্রুপে পোস্ট করবা, ওকে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে, ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।